সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? কবরস্থানে আটকা পড়েছেন জুনায়েদ হুজুর। ফিরে এসেছে সামাদ জাদুকর তার অপমানের প্রতিশোধ নিতে। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। টাঙ্গাইল থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ধাম করে একটি আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নামি। লাশের মুখ থেকে কাপড় সরে গিয়েছে। জুনায়েদ হুজুর কবরস্থান থেকে বের হবার পর কেটে গেছে 1 মাস। তারপর কি হবে নিশাত তাসনিমের বেস্ট ফ্রেন্ড তানিয়ার? বন্ধুত্বের কারণে নিশাতকেও কি চরম মূল্য দিতে হবে? কেন তানিয়া হঠাৎ করেই বদলে যায়, পরিণত হয় অন্য মানুষে? কালো জাদু কি তারাই বেশি করে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়? সব প্রশ্নের উত্তর পেতে এবার চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। বেশ কিছুদিন ধরে বলছিলাম যে ঘটনা পাঠাবেন সুকান্ত মাইতি, আসছে সাব্বিরজি। দীর্ঘ অপেক্ষা, তারপর আমাদের হাতে এসে সত্যি সত্যি পৌঁছেছে সাব্বিরজির একটি নতুন ঘটনা। শ্রোতা বন্ধুদের জন্য সুকান্ত মাইতির পক্ষ থেকে এটি নতুন বছরের উপহার। সুকান্ত মাইতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি দেরি না করে চলে যাব ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ঘটনাটি শুনবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। তার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। কেরালার মাল্লাপুরম গ্রামের গভীর রাত। নদীর ওপর দাঁড়িয়ে আছে পুরনো একটা ব্রিজ, যার নিচে জমে থাকা কাদা আর পচা পাতার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে, যেন মৃতের চোখের ফাঁকা কোটরে আলো জ্বলে উঠেছে। হোসেন সাহেবের কটেজ থেকে বেরোনোর পরেই সাব্বিজির ভেতরটা ফেটে যাচ্ছিল। তার ভেতরে রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। তার হাতে ছিল একটা লাঠি আর সঙ্গে সেই 1 বোতল আবে জমজমের পবিত্র পানি, যা জিয়াউদ্দিন সাহেব নিজে 40 বার কুরআনের আয়াত পড়ে ফুঁ দিয়ে তাকে দিয়েছিলেন। তিনি জানতেন এই পানি আগুনের থেকেও ভয়ঙ্কর, কারণ এই পানি অশুভকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ব্রিজের নিচে দাঁড়িয়ে সাব্বিরজি একগুচ্ছ কেশর পকেট থেকে বের করে আগুন ধরান। আগুন ধরার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যেই ব্রিজের ওপর থেকে ধপ করে কিছু একটা গড়াতে শুরু করে। জিনিসটা যে জীবন্ত পিণ্ডের মতো তা পরিষ্কার। একটা বিকৃত বিভৎস পিশাচ, আধা মানব আধা পশু, চোখ দুটো রক্তে ভরা, বেড়ালের মতো কর্কশ চিৎকার করে সেটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে সাব্বিরজির সামনে এসে পড়া মাত্রই তিনি তৎক্ষণাৎ একবারও না ভেবে লাঠিটা তুলে ঝাঁপিয়ে পড়েন তার উপর। আঘাতের পর আঘাতের শব্দে রাতের নিস্তব্ধতা চূর্ণ হয়ে যাচ্ছিল। পিশাচটা কুঁকড়ে গিয়ে করুণ সুরে চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দে। কিন্তু
সাব্বিরজি তসবি উঁচিয়ে ফুঁসে উঠলেন, তোদের চক্রান্ত শেষ করবই, আজ ন্যায় ফিরবেই। প্রতিটি আঘাতে তার মুখে আল্লাহু আকবার উচ্চারিত হচ্ছিল, যেন জান্নাত আর জাহান্নামের মাঝে কোনো একটা যুদ্ধ চলছে। পিশাচটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত কাদা মিশে এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছিল। সাব্বিরজি হাঁপাতে হাঁপাতে আবে জমজমের বোতলটা খুলতে যাবেন, তা দেখে পিশাচটা আতঙ্কে হামাগুড়ি দিতে দিতে চিৎকার করে উঠল, দোহাই লাগে, ওটা দিস না, আমি পুড়ে যাব। সাব্বিরজির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তিনি বোতলটা খুলে বলে উঠলেন, এবার তোর জাহান্নামের পথ প্রশস্ত করব। এরপর এক লাফে এগিয়ে গিয়ে লাঠি দিয়ে শেষ আঘাতটা করতেই একটা বিকট চিৎকার করে উঠল পিশাচটা, যেন পুরো গ্রামের বাতাস চিৎকার করছে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে সাব্বিরজি বোতলের ঢাকনা খুলে পবিত্র আবে জমজমের পানি ঢেলে দিলেন পিশাচটার ওপর। মুহূর্তের মধ্যে পিশাচটার শরীর টিকটিকির লেজের মতো কাঁপতে শুরু করে আর ধোঁয়া উঠতে শুরু করে। দগ্ধ পোড়া মাংসের গন্ধ। চিৎকার করতে করতে পিশাচটা কর্কশ স্বরে বলে উঠল, আমার গলা কেটে ফেল, কিন্তু এত কষ্ট দিস না। সাব্বিরজি বললেন, এটাই তোর বিচার। সবকিছু মিনিট 10 মধ্যে মিটে যায়। আকাশে তখন আগের নরম আলো, আর নদীর জল থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে, যেন কেউ এখনো সেখানে জ্বলছে নিঃশব্দে প্রতিশোধের আগুনে। বিলীন হয়ে যাওয়ার পরেও ক্ষীণ আর্তনাদ তখনও বাতাসে ধ্বনিত হচ্ছিল। সাব্বিরজি নিঃশব্দে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে চলে গেলেন। বাতাসে তখনও পচা মাংসের গন্ধ, নদীর ওপর ভাসছে দগ্ধ ধোঁয়া, আর পুরনো সেই ব্রিজের পাটাতনের তলায় রক্ত জলে মাখামাখি। চাঁদটা এখন ঘন মেঘে ঢেকে গেছে। শুধু নারকেলের বাগানের ফাঁক দিয়ে মাঝে মাঝে তারা আলো পড়ছে, ঠিক যেন কোনো অদৃশ্য চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চারিদিকে। সাব্বিরজি তখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন, কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তার মুখে তখনও কোরআনের আয়াত ধ্বনিত হচ্ছে, হাতে তাসবিহ, চোখে যুদ্ধের প্রতিচ্ছবি। একটু দূরেই নদীর জলে বুদবুদ উঠছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে পেছন থেকে শোনা গেল গরুর ডাক, কুকুরের আর্তনাদ, বেড়ালের করুণ চিৎকার। সেই শব্দগুলো একে একে মিশে এক চেনা কণ্ঠে রূপ নিল। আমাকে ছেড়ে দে। সাব্বিরজি মুহূর্তের জন্য থমকে যান। নদীর বাতাসে শিম হয়ে উঠেছে, আর গাছের পাতাগুলো অকারণে কাঁপছে। হাতের লাঠিটা আবারও মুঠোয় চেপে সাব্বিরজি ধীরে ধীরে ব্রিজের মাঝখানে গেলেন। চাঁদের ফিকে আলোয় তার ছায়াটা যেন দ্বিগুণ বড় হয়ে নদীর জলে পড়েছে। ব্রিজের মাঝ বরাবর পৌঁছে শুনতে পেলেন ভাঙা স্বরে কেউ বলছে, কেউ কি নেই? আমার কষ্ট কি কেউ দেখে না? ও রাত। সাব্বিরজির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তিনি নিচু গলায় বললেন, রাত কানা কানাই, তোর কান্না কেউ দেখবে না। এই কালো রাতই তোর শেষ পথ। তিনি কিছুটা এগিয়ে গেলেন, হাতে থাকা তাসবির দানাগুলো শক্ত করে মুঠোয় ধরলেন। নিচের ঘোলাটে নদীর জলে যেন নড়াচড়া করছে কিছু একটা। বিড় বিড় করে তিনি দোয়া পড়ছিলেন, কারণ তার মাথায় তখনও হোসেন সাহেবের পরিবারের সেই অভিশপ্ত ঘটনার স্মৃতি। একজন নির্দোষের চিৎকার, অন্যায়ের যন্ত্রণা, সব মিলিয়ে তার বুকের ভেতরটা আবার জ্বলে উঠল। হঠাৎ আবারও সেই চিৎকার, আমাকে এভাবে কষ্ট দিস না। সাব্বিরজির চোখ লাল হয়ে ওঠে, তার কণ্ঠে বজ্র গর্জনের মতো স্বর, চুপ, একদম চুপ। কিন্তু কিছুই থামল না। নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে সেই করুণ কণ্ঠ আরো জোরে বেজে উঠল। সাব্বিরজি আর সহ্য করতে না পেরে নিচের ঢালু পথ বেয়ে নেমে গেলেন। বাতাসে তখন পোড়া কয়লার গন্ধ। মাটিতে ছড়ানো চিটচিটে কালো পদার্থে তার পা আটকে যাচ্ছিল। সেই পচা কাঁদার ভেতরেই পড়েছিল পিশাচটা। একটু আগে যে মানবাকৃতির রূপ নিয়েছিল, এখন তা বিকৃত দগ্ধ দেহ। সে হামাগুড়ি দিচ্ছিল, সাব্বিরজিকে দেখে পালাতে চাইছিল। আজ পালাতে পারবি না বলেই সাব্বিরজি আবারও লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন। একবার, দুইবার,
তিনবার প্রতিটি আঘাতে চারিদিকের অন্ধকার কেঁপে উঠছিল। পিশাচটা আবার একটা চিৎকার করে নদীর জলে ঝাঁপিয়ে পড়তেই জল স্ফীত হয়ে ওঠে, যেন কেউ আগুনে তেল ঢেলেছে। সাব্বিরজি থামলেন না, দাঁড়িয়ে থেকে আয়াত পড়ে ফুঁ দিলেন জলে। মুহূর্তের মধ্যেই ঢেউ থেমে যায়, শুধু একটা বিকট পোড়া গন্ধ ভেসে এলো বাতাসে। তার বুক ধুকপুক করছে, মাথা ভারী। ঢালু পথে উঠতেই হঠাৎ মনে হলো কেউ তাকিয়ে আছে তার দিকে। তিনি ঘুরে দেখলেন কেউ নেই, কিন্তু মনে হলো যেন নারকেল গাছের আড়ালে কেউ হাসছে। সেই হাসিটা ভয়ঙ্কর, কর্কশ, একদম মানুষের নয়। সাব্বিরজি গরম হয়ে ওঠা তসবির দানাগুলো শক্ত করে ধরলেন, ঠোঁটে আয়াত, তারপরে ঝাঁকুনি দিয়ে বললেন, চুপ কর। হাসিটা থেমে গেল। দূরে কোথাও শেয়ালের দল আচম্বিতে ডেকে উঠল। সাব্বিরজি যতক্ষণে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কটেজের পথে পা বাড়ালেন, ততক্ষণে ভোরের প্রথম আলো আকাশে প্রস্ফুটিত। কাদামাখা জামা, ভেজা লাঠি আর চোখে সেই নীরব যুদ্ধের ছাপ। কটেজে পৌঁছে দরজায় পা রাখতেই তিনি শুনলেন জিয়াউদ্দিন সাহেবের গম্ভীর কণ্ঠ। তুমি কেন করলে এমনটা? জিয়াউদ্দিন সাহেবের শীতল হাত চেপে ধরল সাব্বিরজির বাহু। তার চোখে রাগ নয়, ভয় নয়, ছিল উদ্বেগ। কিন্তু সাব্বিরজির চোখে তখনও সেই রাতের আগুন জ্বলছে। তিনি ফিসফিস করে বললেন, কারো কষ্টে রাত কাঁদে না, কিন্তু আজ রাত নিজেই সাক্ষী হয়েছে। দিনভর আকাশ ছিল ফিকে ধূসর, বাতাসে কেমন এক ভারী গন্ধ। জিয়াউদ্দিন সাহেবের চোখে উদ্বেগের ছায়া। সাব্বিরজি তখনও নদীর ধারের ঘটনার ভার সামলাতে পারেননি। জিয়াউদ্দিন সাহেব কেবল বললেন, আজকের দিনটা নীরবে কাটাও। রাতের দিকে দরজা খুলো না, নদীর দিক থেকে বাতাস আসবে, আর সে বাতাসে এমন কিছু আসবে যা মোটেও শুভ নয়। কথাগুলো বলে তিনি চলে গেলেন। তার পায়ের শব্দ কিছুটা গিয়ে মিলিয়ে যেতেই পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। সারাদিন কিছু ঘটল না, না কোনো অদ্ভুত আওয়াজ, না কোনো ছায়া। কেবল মাঝে মাঝে তসবির দানাগুলো নিজে থেকেই নড়ে উঠছিল। তিনি জানতেন এই শান্তি সত্যিকারের শান্তি নয়, এটা কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা। সন্ধ্যা নামতেই হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘরের চারিদিকে বাতাসের ঠান্ডা ছোঁয়া, টিমটিমে আলোয় ছায়াগুলো নড়ে উঠছে দেয়ালে। সাব্বিরজি তসবিহ হাতে বসেছিলেন, তার চোখ আধ খোলা, ঠোঁটে আয়াত। ঘড়ির কাঁটা যখন রাত 9টার ঘরে পৌঁছালো, তখন হঠাৎই বাতাস থেমে যায়। এমন নিঃশব্দতা নেমে আসে যেন পৃথিবী এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে ফেলেছে। আর ঠিক তখনই বাইরে কারো দৌড়ানোর শব্দ। প্রথমে মনে হলো গ্রামের কেউ হয়তো ঝড়ের আগে কিছু আনতে ছুটছে, কিন্তু সেই দৌড়ানোর শব্দ একঘেয়ে অসম ছন্দে বাজছে। একজনের নয়, 3 জনের পায়ের আওয়াজ, আর তাতে কাঁপছে ভিজে পাতার স্তূপ, যেন কেউ পেছন থেকে মাটি ঘষে টেনে আনছে ভারী কিছু। সাব্বিরজি উঠে দাঁড়ালেন, এক হাতে পাশে থাকা লাঠিটা নিলেন, অন্য হাতে তসবিহ। ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে তাকালেন বাইরে। বৃষ্টি ভেজা বাতাসে চাঁদের আলো মিলিয়ে গিয়েছে। কুয়াশার ফাঁকে দেখা গেল একটা মেয়ে দৌড়ে যাচ্ছে রাস্তা ধরে। চুল উঠছে, মুখে আতঙ্ক, জামা ছিঁড়ে ফেটে ঝুলছে। তার পেছনে দুটো ছায়া, অন্ধকারে লম্বা বিকৃত। একজন বলছে, ধর। সাব্বিরজির বুকের ভেতর কেমন হিম হয়ে গেল। তিনি গেট খুলে বাইরে বেরিয়ে গেলেন। মাটিতে পা রাখতেই অনুভব করলেন বাতাসে কেমন এক ধাতব গন্ধ, রক্ত আর মরিচার মিশ্রণ। দূরেই দেখা গেল একজন লোক মেয়েটিকে মাটিতে ফেলে চাপাতি তুলেছে। প্রথম কোপেই আলো নিভে গেল, দ্বিতীয় কোপে বাতাস ভারী হয়ে উঠল, আর তৃতীয় কোপে পরিবেশ যেন ফিকে লাল হয়ে গেল। সাব্বিরজি কাঁপা কাঁপা কণ্ঠে দোয়া পড়তে পড়তে সামনে এগোলেন। মেয়েটা তখন নিস্তেজ, তার গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর লোকটা মাথা নিচু করে বসে আছে তার মুখের ওপর। সাব্বিরজি আতঙ্কে জমে গেলেন। লোকটার মুখ অচেনা, কিন্তু পরনের ধুতি চেনা, ঠিক সেই পিশাচের মতো যাকে গত রাতে আগুনে বিলীন হতে দেখেছিলেন। লোকটা ধীরে ধীরে সাব্বিরজির দিকে হাঁটতে লাগলো, মুখে কুৎসিত হাসি, হাতে রক্তে ভেজা মাথা। হাঁটতে হাঁটতে সে কর্কশ কণ্ঠে বলল, ফিরে এসেছি। তুই ভেবেছিস আগুনে পুড়িয়েছিস আমাকে?
বাতাসে বিকট শব্দ উঠল। সাব্বিরজি তসবির দানা তুলে আয়াত পড়তে শুরু করলেন। তারপর হঠাৎ এক প্রবল বাতাসে নারকেল গাছের মাথা দুলে উঠল। চারপাশে শুধু চাপা ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ। লোকটার চিৎকার ভেসে এসে কানে বাজতে লাগলো, আমাকে ছেড়ে দে। সাব্বিরজি হাত উঁচিয়ে ফু দিলেন। সেই মুহূর্তে লোকটার দেহ পুড়তে শুরু করলো। আগুনে নয়, কোনো অদৃশ্য শক্তির আঘাতে তার মুখের বিকৃত চেহারা গলে যেতে লাগলো। চোখ দুটো ছাই হয়ে মাটিতে পড়ল, কিন্তু রক্তের গন্ধ গেল না। সাব্বিরজি পেছনে ফিরলেন, হাঁটতে লাগলেন গেটের দিকে। কিন্তু যত হাঁটছেন তত শুনতে পাচ্ছেন পেছন থেকে একটি মেয়ের কান্না। তুমি কেন দেরি করলে? তুমি তো পারতে আমাকে বাঁচাতে। তিনি ঘুরে তাকালেন, সামনে কেউ নেই, কিন্তু কাদামাখা মাটির ওপর ছায়া পড়েছে দুজন মানুষের মতো অবয়বের। একটি পুরুষ, অপরটি নারী। ছায়াগুলো ধীরে ধীরে মিশে গেল। ঠিক তখনই ঘরের দিক থেকে একটা কাঁপানো আওয়াজ এলো, খাটিয়ার কাঠের ঘর্ষণ। সাব্বিরজি দৌড়ে ভেতরে ঢুকলেন। আলো জ্বলছে না, কেবল সাদা চাদর ঢাকা একটা খাটিয়া। চাদরের নিচে কিছু একটা নড়ছে। তিনি কাছে গিয়ে জানতে চাইলেন। চাদরটা ধীরে ধীরে উঠছে, যেন কেউ নিচ থেকে উঠে বসছে। সাব্বিরজির মুখ শুকিয়ে গেল। চাদর সরতেই দেখা গেল সেই মেয়েটার মাথা, চোখ খোলা, ঠোঁট ফাটা। ঠান্ডা গলায় বলল, তুমি দেরি করে ফেলেছ, এখন রাত কাঁদবে না, তোমার জন্য জ্বলবে। আর সেই মুহূর্তে আলো নিভে গেল, আর ঘরের ভেতরে একসাথে শত শত ফিসফিসানি। তসবির দানাগুলো নিজে থেকেই কাঁপতে শুরু করলো। বাতাসে ঘূর্ণি উঠল, আর ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। রাত আবার নীরব হলো। রক্তের গন্ধে থেমে গেল পৃথিবীর শব্দ। দিনভর আর তেমন কিছু ঘটেনি। সাব্বিরজি তখনও ঘরে নিঃশব্দে বসে, কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। চুপচাপ তসবির দানা ঘুরিয়ে যাচ্ছিলেন। জিয়াউদ্দিন সাহেব তাকে বুঝিয়ে বললেন, রাতের পর্দা নামলে এই ঘরে আর বেশিক্ষণ থাকবে না সাব্বির। এই বাতাসে অন্য কিছু ঘুরে বেড়াচ্ছে। রাতের নীরবতা যখন নামতে শুরু করলো, আকাশের শেষ আলো নিভে গিয়ে যখন পুরো এলাকা কালচে অন্ধকারে ঢেকে গেল, ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। মেঝেতে কোথা থেকে যেন ধুলোর স্তর উড়ে এসে বিছানার পাশে জমতে লাগলো। বাতাসে এক অচেনা গন্ধ, পচা লাশ, আগুনে পোড়া মাংস আর জাফরান মেশানো ধোঁয়ার এক বিকৃত মিশ্রণ। সাব্বিরজি চোখ খুলে তাকাতেই দেখতে পেলেন তার তসবির দানা আবারও গরম হতে শুরু করেছে। দানাগুলোর মধ্যে হালকা ধোঁয়া উঠছে, আর প্রতিটি দানায় যেন কারো নিঃশ্বাস আটকে গেছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। এক সেকেন্ডের মধ্যেই অন্ধকার পুরো ঘরকে গ্রাস করলো। সেই অন্ধকারের ভেতর ভেসে এলো হাসির শব্দ, একটা মেয়েলি কণ্ঠ, কিছু কর্কশ, যেন ঠিক তার কানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। দরজার কোণে হালকা আলো জ্বলে উঠল। সেখানে দাঁড়িয়ে এক মেয়ে, অর্ধেক শরীর ছায়ায় ঢাকা, অর্ধেক আলোয়। মুখের অর্ধেকটা যেন দগ্ধ, চোখ দুটো লালচে, আর মুখ থেকে কোনো একটা তরল গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার পায়ের নিচে কাদা আর রক্তের মিশ্রণ চ্যাটচ্যাটে শব্দ তুলছে। বাবাকে তুই ফিরিয়ে আনতে চেয়েছিলি, তাই না? তার কণ্ঠে মধুরতা আর বিষ দুটোই মিশে আছে। সাব্বিরজি স্থির হয়ে বসে আছেন, তসবির দানা শক্ত করে চেপে ধরে আছেন। মুখ থেকে কোনো দোয়া বেরোচ্ছে না, মুখ শুকিয়ে কাঠ। হঠাৎ মেয়েটা হাসলো, তারপর হাত বাড়িয়ে দেখালো। তার হাতে একটা নামের ফলক, তাতে খোদাই করা সাব্বিরজির বাবার নাম। তোর দোয়া আমার কাছে পৌঁছেছে, কিন্তু দেরি হয়ে গেছে। এই বলে মেয়েটা ধীরে ধীরে ঘরের মাঝখানে ভেসে উঠল। তার পায়ের নিচে মাটি নেই, বরং একদম নিস্তরঙ্গ ভেসে থাকা অবস্থায় তার শরীরটা ঘুরে গেল। হঠাৎ এক মুহূর্তে পুরো ঘরটা ঘূর্ণির মতো ঘুরে উঠল। দেয়ালে থাকা ক্যালেন্ডার ছিঁড়ে বাতাসে ভাসছে। আলমারির কাঁচ ভেঙে গেল। ঘড়ির কাঁটা থেমে গেল 3টা 3-এ। সাব্বিরজি দোয়া পড়ে উঠলেন, কিন্তু উচ্চারণটা যেন অসম্পূর্ণ। মেয়েটি তখন এক ভয়ঙ্কর হাসি হেসে তার কণ্ঠে বলল, এই ঘরটা আমার কবরখানা। সাব্বির, তুই দোয়া নয়, দাওয়াত দিয়েছিস। সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একটা বজ্রের মতো আওয়াজ, আল হাফিজ, আল কুদ্দুস,
বের হও অভিশপ্ত জিন। দরজা ভেঙে ঢুকলেন জিয়াউদ্দিন সাহেব। তার চোখ লাল, হাতে তসবিহ আর একখানা কালো পাথর বসানো আংটি। ঘরের বাতাস কাঁপছে তার উপস্থিতিতে। তিনি মাটিতে তাকিয়ে দেখলেন একটা কালো ছায়া ঘুরটির মতো ঘুরছে সাব্বিরজির চারপাশে। এটা শয়তান জিন। জিয়াউদ্দিন সাহেব নিচু গলায় বললেন, তোমার ঈমান ভাঙতে ভ্রম সৃষ্টি করছে। তিনি সাথে সাথে পকেট থেকে একটা ছোট্ট কাঁচের বোতল বের করে ছুঁড়ে দিলেন। ভেতর থেকে গন্ধ উঠল, রুহানি আতর ও কষ্টরোধী কালো জিরার ধোঁয়া। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়তেই মেয়েটির চেহারা বিকৃত হয়ে উঠল। তার মুখের অর্ধেকটা গলে পড়ছে আর চোখের কোটর থেকে কি একটা বেরোচ্ছে। সে চিৎকার করে উঠল, তুই জানিস না আমি কার দাসী? সর্দারের দোয়া আমার গায়ে। জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের ভেতরের বাতাস যেন থেমে গেল। দেয়ালের ওপরকার ছায়াগুলো স্থির আর মেয়েটির শরীরটা মাটিতে ধপ করে পড়ে গেল। সেই সঙ্গে এক অদ্ভুত নীরবতা। জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজির দিকে তাকিয়ে দেখলেন তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখ স্থির হয়ে আছে ঘরের এক কোণে। সেখানে রাখা পুরনো কাপড়ের ওপর একজন পরিচিত মানুষের কাটা হাত। জিয়াউদ্দিন সাহেব তসবিহ তুলে সাব্বিরজির বুকে রেখে ধীরে ধীরে বললেন, তুমি যা দেখেছ তা শুধু মায়া না, পরীক্ষা। আল্লাহ যাদের শক্ত ঈমান দেন তাদের পরীক্ষাও দিতে হয়। সাব্বিরজি নিঃশব্দে মাথা নোয়ালেন, কিন্তু বাইরে থেকে তখনও একটা হাওয়ার শব্দ আসছিল, যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছে মৃদু স্বরে। আর ঘরের ভেতর মেঝের ওপর একটি লেখা ফুটে উঠেছে, সর্দার এখনো জাগেনি। আমার মৃত বাবার নাম নিয়ে খেলতে শুরু করেছ, ওকে আমি ছাড়ব না। সাব্বিরজির কণ্ঠে সেই কথা উচ্চারিত হতেই জিয়াউদ্দিন সাহেব টের পেয়ে যান এই রাগ স্বাভাবিক নয়। এটা কোনো প্রতিশোধের আগুন নয়, এটা উস্কে দেয়া আগুন। তিনি সাব্বিরজির দিকে তাকিয়ে শান্ত অথচ কঠিন স্বরে বলেন, এখনো সবকিছু ধোঁয়াশায় ঢাকা। কাল রাতে যা ঘটেছে তা সাধারণ কোনো জিনের উপদ্রব নয়। শত্রু প্রথমেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। আর সাব্বির, তোমার দুর্বলতা স্পষ্ট। বাবার স্মৃতি আর দেরি হয়ে যাওয়ার যন্ত্রণা। শত্রুকে না চিনে এক পায়ে গেলেই বিপদ। 5 হাত জমি পার হতে গিয়ে চোরাবালিতে পড়েছিও না, তাহলে নামাজ পড়ার সময়টুকু আর হাতে থাকবে না। এই কথাগুলো বলেই তিনি সাব্বিরজিকে সতর্ক থাকতে বলে চলে যান। জিয়াউদ্দিন সাহেবের চলে যাওয়ার পরও ঘরের ভারী ভাবটা কাটেনি। সারাদিন সাব্বিরজির কেটেছে আগের রাতের ঘটনাগুলো ভেবে। সেই মেয়েটার চোখ, বাবার নাম, আর তুমি দেরি করে ফেলেছ, এই শব্দগুলো বারবার তার মাথার ভেতর ঘুরছিল। এমন এক অস্থিরতা তার বুকের ভেতর বাসা বেঁধেছিল যা বাইরে থেকে বোঝানো যায় না। মাগরিবের পরের ঘটনা, সেদিন সাব্বিরজির যাওয়াটা ছিল পূর্ণ নির্ধারিত। যার জন্য এখানে আসা, গ্রামের একপাশে থাকা একটা বড় বাড়ি সহ একজন স্থানীয় ব্যক্তি মানে হোসেন সাহেবের ফ্যাক্টরির সমস্যার জন্য তিনি এই মাল্লাপুরমে এসেছেন। এবং যে কটেজে তিনি উঠেছেন এটা তাদেরই। একজন পরিচিত মানুষের মাধ্যমে কাজটা সাব্বিরজির কাছে আসে। পরপর 2 দিন যা ঘটে চলেছে তা নিয়ে সাব্বিরজি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে এর ঠিক 2 দিন আগে মল্লাপুরমে এসে হোসেন সাহেবের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর থেকেই সাব্বিরজির সাথে এই সমস্ত ঘটে চলেছে। প্রথমে একটি নিকৃষ্ট পিশাচ রাতে তাকে মায়ার ছলে টেনে নিয়ে যায় নদীর ওপর সেই ব্রিজের কাছে। পরে মেয়েকে কুপানোর দৃশ্য, এখন তার মৃত বাবার প্রসঙ্গ টেনে মায়ার জালে বিভ্রান্ত করা। এত বছরে এরকম মায়ার জালে তিনি কখনো জড়াননি, কিন্তু এবার যেন শয়তানের মায়াজাল তাকে অদ্ভুতভাবে জড়িয়ে ফেলেছে। সন্ধ্যা 7টার দিকে তিনি ফ্যাক্টরিতে ঢোকেন। তবে ফ্যাক্টরির ঘটনায় যাওয়ার পূর্বে হোসেন সাহেব ঠিক কি সমস্যার মধ্যে রয়েছেন এখন সেটা জানা আবশ্যক। মাল্লাপুরম গ্রামের পশ্চিম প্রান্তে নদীর ধারে অবস্থিত হোসেন সাহেবের রাবার ফ্যাক্টরিটা একসময় শুধু তার পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব ছিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের শব্দে মুখর থাকত জায়গাটা। শতাধিক মানুষ সেখানে কাজ করত, আর হোসেন সাহেবের নাম উচ্চারণ করলেই মানুষ বলতো, ভালো মালিক, আল্লাহ ভীরু মানুষ।
কিন্তু সেই স্বাভাবিক জীবন ভাঙতে শুরু করে এমন এক রাতে, যেদিন প্রথম ফ্যাক্টরির পাহারাদার ছুটে এসে বলে গুদামের ভেতরে কেউ হাঁটছে, অথচ তালা বন্ধ। দরজা খোলার তো প্রশ্নই ওঠে না। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, সবাই ভেবেছিল হয়তো কোনো চোর, নয়তো রাতের ক্লান্তিতে চোখের ভুল। কিন্তু পরের সপ্তাহ থেকেই অদ্ভুত ঘটনাগুলো নিয়ম করে ঘটতে থাকে। রাতের শিফটে থাকা শ্রমিকরা জানায় বন্ধ থাকা ভারী রোলার মেশিন নিজে নিজেই ঘুরে ওঠে, লোহার চাকা ঘষার শব্দে কানে তালা লেগে যায়, অথচ সুইচ বোর্ডে হাত দিলে দেখা যায় সব লাইন বন্ধ। এক রাতে একজন কর্মচারী চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে, বলে সে নাকি দেখেছে মেশিনের ভেতর থেকে কালচে হাত বেরিয়ে এসেছে, যেন কেউ ভেতর থেকে ঠেলে বেরোতে চাচ্ছে। হোসেন সাহেব তখনও বিশ্বাস করতে চাননি। তিনি ইমাম সাহেবকে ডেকে দোয়া পড়ান। ফ্যাক্টরিতে কোরআন খতম হয়। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকে, কিন্তু সেটা ছিল ঝড়ের আগের নীরবতা। এরপর শুরু হয় তার নিজের বাড়িতে সমস্যা। তার স্ত্রী, যিনি কখনোই উচ্চস্বরে কথা বলতেন না, তিনি হঠাৎ রাতে ঘুমের মধ্যে অচেনা ভাষায় বিড়বিড় করতে শুরু করেন। কখনো কখনো তার গলার স্বর এত ভারী হয়ে ওঠে যে শুনলে মনে হয় এক বৃদ্ধ পুরুষ কথা বলছেন। ছোট ছেলে রাতের বেলা ঘুম ভেঙে ছাদে উঠে দাঁড়িয়ে থাকত, চোখ বড় বড় করে অন্ধকারের দিকে তাকিয়ে বলতো, আব্বা, কালো মানুষটা আমাকে ডাকছে। সকালে ছাদের মেঝেতে দেখা যেত নখের আঁচড়ের মতো গভীর দাগ, যেন কেউ লোহার নখ দিয়ে আঁচড় কেটেছে। একদিন হোসেন সাহেব নিজের চোখেই দেখেন রান্নাঘরের মাটিতে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়েছে, অথচ কোথাও কোনো কাটা কিছু নেই, কোনো পশু নেই। সেই তরলের গন্ধ ছিল পচা আর তীব্র, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সেদিন থেকেই তার বুকের ভেতর ভয় স্থায়ীভাবে বাসা বাঁধে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটে এক বৃহস্পতিবার রাতে। ফ্যাক্টরির ভেতর এক অভিজ্ঞ শ্রমিক হঠাৎ আগুনে ঝলসে মারা যায়। আশ্চর্যের বিষয়, চারিদিকে আগুনের কোনো চিহ্ন নেই। কাপড় পুড়েছে, শরীর পুড়েছে, কিন্তু আশেপাশের সবকিছু অক্ষত, যেন আগুনটা শুধু তাকে বেছে নিয়েছিল। সেই ঘটনার পরে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে হোসেন সাহেবের ফ্যাক্টরিতে শয়তান জিনের আস্তানা তৈরি হয়েছে। এরপর থেকে দুর্ভোগ বাড়তে থাকে বহু গুণে। ফ্যাক্টরির অর্ডার বাতিল হয়, মেশিন বারবার নষ্ট হয়, কেউ কাজ করতে চায় না। রাতে হোসেন সাহেব নিজে পাহারা দিতে গেলে শুনতে পান ছাদের ওপর ভারী কিছু হাঁটছে, আর কখনো কখনো স্পষ্ট কণ্ঠে কেউ বলে ওঠে, সব ছেড়ে দে, নাহলে তোর রক্তই হবে শেষ চুক্তি। সেই কণ্ঠস্বর মানুষের ছিল না, খুব পরিষ্কার, খুব ঠান্ডা, অথচ অদ্ভুতভাবে কাছের। এক রাতে তিনি দেখেন তার বড় মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। কাছে গিয়ে ডাকতেই মেয়েটা ঘুরে তাকায়। চোখ দুটো তখন সম্পূর্ণ কালো, পলক নেই। সে শুধু বলে, ও বলেছে এই বাড়ি তার। সেই মুহূর্তে হোসেন সাহেব বুঝে যান এটা কোনো সাধারণ জিন নয়, যে শুধু ভয় দেখায় না, ধীরে ধীরে মানুষের জীবন, সম্মান, বিশ্বাস সবকিছু ভেঙে দেয়। তিনি বহু জায়গায় দৌড়ান, কেউ তাবিজ দেয়, কেউ ঝাড়ফুঁক করে, কেউ বলে জায়গা ছেড়ে চলে যেতে। কিন্তু যেদিন তিনি পরিবার নিয়ে অন্যত্র যান, সেদিনই তার গাড়ির ব্রেক অকেজো হয়ে যায়, আর বাড়ির মূল দরজার সামনে কালো ছাই দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন দেখতে পান, যেন কেউ বলে দিচ্ছে পালানোর পথ নেই। এই অসহায় অবস্থার মধ্যেই তার মনে পড়ে এক পুরনো পরিচিত মানুষের কথা। একজন লোক যিনি একসময় ব্যাঙ্গালোরের একটা ঘটনায় সাব্বিরজির কাছে নিজের চোখ দেখিয়েছিলেন। সেই লোক মল্লাপুরমে এসে হোসেন সাহেবকে স্পষ্ট করে বলেন, এটা কোনো গ্রাম্য ভূত বা সাধারণ জিনের কাজ নয়, এটা একটা শয়তানের উত্থান। এর মোকাবেলাও করতে হবে নিয়ম মেনে। এখানে সাহসের সাথে জ্ঞানেরও প্রয়োজন। অনেক দ্বিধা, ভয় আর সংশয়ের পর হোসেন সাহেব শেষ ভরসা হিসেবে সাব্বিরজির সাথে যোগাযোগ করেন। ফোনে নিজের কণ্ঠ চিনতেই পারেননি, এতটাই ভেঙে পড়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, আমার পরিবার আর আমার রুজি দুটোই শেষ হয়ে গেছে। আপনি না এলে হয় আমি পাগল হব, নয়তো কেউ লাশ হবে। সেই ডাকে সাড়া দিয়েই সাব্বিরজি মল্লাপুরমে আসেন। আসার পূর্বে তখনও জানতেন না যে এখানে এসে তিনি নিজেই শয়তান জিনের সর্দারের সবচেয়ে ভয়ঙ্কর মায়াজালে আটকে পড়বেন। যাই হোক,
মূল ঘটনায় ফিরি। সেদিন সন্ধ্যায় সাব্বিরজি হোসেন সাহেবের ফ্যাক্টরিতে যান, কিন্তু ফ্যাক্টরিতে প্রবেশ করতেই তার ভেতরে অদ্ভুত এক তাড়াহুড়ো কাজ করতে শুরু করে। বুকের মধ্যে কেমন একটা চাপ, যেন অদৃশ্য কেউ বারবার বলছে, এখান থেকে বেরিয়ে যা। সব লাইট জ্বলছিল, মেশিনগুলো নিস্তব্ধ। হঠাৎ করেই দূরের দিক থেকে লাইট টিপতে শুরু করে, একটা তারপর আরেকটা। সাব্বিরজি হতচকিত হয়ে পড়েন। তিনি জানতেন ফ্যাক্টরির আলো সাধারণত একটাই লিভারে চলে, একটা একটা করে নিভে যাওয়ার কথা নয়। কিছু বুঝে ওঠার আগেই তার মাথার ওপরকার লাইটটাও নিভে যায়। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে যায়। ঠিক তখনই মেঝেতে জলের মতো শব্দ শোনা যায়, খুব অল্প কিন্তু পরিষ্কার, যেন কোথাও থেকে জল গড়িয়ে পড়ছে। সেই নীরবতার মধ্যেই হঠাৎ ধাম করে একটি মেশিন চালু হয়ে যায়। কর্কশ শব্দে সাব্বিরজি আঁতকে ওঠেন। হাত থেকে তসবিটি মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটিকে তুলে আঙুলের সাথে পেঁচিয়ে নেন। শব্দটা আসছিল ডান দিক থেকে, প্রায় 20 মিটার দূরে। তিনি তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে আলো জ্বালান। আলো পড়তেই দেখা যায় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি চাপা শব্দ আসে। ডান দিকে এক কদম এগিয়ে বাঁ কাঁধের দিকে তাকাতেই সাব্বিরজি তাকে দেখেন। বিশাল এক রক্তাক্ত মুখ, নাকের মাঝখানে গভীর ক্ষত, যেন কেউ ছুরি ঢুকিয়ে ছিঁড়ে বের করেছে। চোখ দুটো ফাঁকা, অথচ সরাসরি তার দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখা মাত্রই সাব্বিরজির মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। পা অবশ হয়ে যায়, তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস আটকে আসে। দোয়া পড়ার চেষ্টা করেন, কিন্তু কিছুই মনে পড়ে না। মাথা ফাঁকা। তিনি শুধু জোরে জোরে শ্বাস নিতে নিতে অন্ধকারে হাতড়ে বেরোনোর পথ খুঁজতে থাকেন। মেশিনগুলোর মাঝখানে দুই পাশে চলাচলের রাস্তা। দৌড় দিতে গিয়ে অন্ধকারে প্রচণ্ড জোরে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে মানুষের চেঁচামেচি, আর্তনাদের শব্দ কানে আসে। খুঁড়িয়ে উঠে দাঁড়াতেই দেখেন মেশিনগুলোর ওপর লাল আলো জ্বলছে। চারপাশ লাল আভায় ভরে গেছে। সাব্বিরজি জানতেন এটা তীব্র মায়া, কিন্তু সেই মুহূর্তে বোধ কাজ করেনি। সামনে একজন লোক দাঁড়িয়ে, দুই হাতে বালতি। সাব্বিরজির চোখ আটকে যায় লোকটির হাতে। ওইটুকু দেখাই তার জন্য যথেষ্ট ছিল। তিনি চোখ বন্ধ করে আর্তনাদ করতে থাকেন। কি বলেছিলেন নিজেরই মনে নেই। কানে তখন শুধু মেশিন চলার তীব্র শব্দ। হঠাৎ শব্দ থেমে যায়, তারপর শাটার খোলার আওয়াজ। সাব্বিরজি তখনও চোখ বন্ধ করে আছেন। ঠিক তখনই কানে ভেসে আসে এক ঠান্ডা কণ্ঠ, চোখ খুলো না সাব্বির, এখন খুললে আর ফিরতে পারবে না। সেই মুহূর্তে তার ভেতরে এক ভয়ঙ্কর উপলব্ধি জন্ম নেয়। এটা আর কোনো ফ্যাক্টরি নয়, এটা শয়তান জিনের তৈরি করা আরেকটি মায়ার ফাঁদ। আর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের সাবধান বাণী উপেক্ষা করেই ধীরে ধীরে সেই ফাঁদের একেবারে কেন্দ্রে ঢুকে পড়েছেন। শয়তানটা তখন অন্ধকারের ভেতর থেকে কথা বলছিল। কণ্ঠটা ঠান্ডা, তাচ্ছিল্যে ভরা। চোখ বন্ধ করে রাখছিস, কি লাভ? শব্দটা সাব্বিরজির কানের খুব কাছে, এত কাছে যে নিঃশ্বাসের গরম ভাবটা পর্যন্ত টের পাওয়া যাচ্ছিল। আবারও বলে ওঠে, শোন, ওই যে দেখ, এটা কি জিনিস? তারপর কচকচানোর মতো একটা বিকট শব্দ, যেন ভেজা মাংস দু হাতে চেপে ধরা হয়েছে। শব্দটা সাব্বিরজির বুকের ভেতর আছড়ে পড়ে। অন্ধকারের ভেতর সেই কণ্ঠ আবারও বিশ্রীভাবে হাসে। চিনতে পারছিস না? এইটা তোর আপনজনের মগজ। সাব্বিরজির শরীর থরথর করে কাঁপতে থাকে। চোখ বন্ধ করেই তিনি টের পান চারপাশের বাতাস ঘন হয়ে আসছে। শয়তানটা কয়েক মুহূর্ত চুপ থেকে পুনরায় বলে, এবার যেন নিজের সাথে নিজে কথা বলছে, আরে ধুর, আমি আবার কোন লাশ কাটছি? ও না, মাথাটা আমার গুলিয়ে যাচ্ছে। শরীরে আর আছে কি? হঠাৎ কণ্ঠে ভান করা বিভ্রান্তি, তাহলে এটা কার লাশ? কথাগুলো এলোমেলো, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। সাব্বিরজির মাথার ভেতরও ভাঙন ধরানো। সে বলতে থাকে, কোথা থেকে যে এত লাশ ধরে আনি, বুড়া হয়ে গেছি। এইসব বলতে বলতে এই শয়তানটা উঠে দাঁড়ায়। সাব্বিরজি বুঝতে পারেন সে হাঁটছে। প্রতিটা পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। বুকের ভেতরটা হিম হয়ে আসছিল। ঠিক সামনে এসে
ধপ করে কিছু একটা ফেলে দেয়। এনে কণ্ঠে একটা বিকৃত উল্লাস। এরই মাঝে সাব্বিরজির অবচেতন মন টের পায় আর একটা উপস্থিতির। বাতাসের ভার বদলে যায়। সেই অশুভ কণ্ঠ হঠাৎই যেন দূরে সরে যেতে থাকে। শয়তানটা চলে গেছে এটা স্পষ্ট। সাব্বিরজি তখনও দাঁড়াতে পারেনি, প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। শরীর এতটাই কাঁপছিল যে সামান্য ছোঁয়াতেই পড়ে যেতেন। ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে এসে তাকে ধরে ফেলেন, তার কানে কানে দোয়া পড়েন। কিন্তু সাব্বিরজির মুখ দিয়ে কোনো দোয়া বেরোচ্ছিল না। মাথা সম্পূর্ণ ফাঁকা। কখন যে তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়েন নিজেও টের পাননি। ফোনের শব্দে তার ঘুম ভাঙে। দেখেন তিনি ঘরেই শুয়ে আছেন। তবে কি স্বপ্ন, নাকি জিয়াউদ্দিন সাহেব তাকে এখানে নিয়ে এসেছেন? চোখ খুলে প্রথমেই চারপাশে তাকান, সব কি ঠিক আছে? ধীরে ধীরে ঘর থেকে বেরোতেই মেঝেতে কিছু একটায় তার চোখ পড়ে। মাটির কণা, বালুকণা, ছেঁড়া জিনিস। তিনি বসে ভালো করে দেখেন, সাদা কাপড়ের টুকরা। কিন্তু ঠিক সেটা সাদা নয়, বহুদিন কবরে থাকা কাফনের কাপড় যেমন হয় ঠিক তেমন, খয়েরি, বাদামি, মাঝখান দিয়ে ফাটা। হাত দিয়ে তুলতেই বুঝে যান এটা ভারী, অস্বাভাবিক ভারী। বুকের ভেতর ধুক করে ওঠে। সেই মুহূর্তেই ভয়ঙ্কর একটা চিন্তা মাথায় ঢুকে পড়ে, এটা কার কাফনের কাপড়? ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব এগিয়ে এসে টুকরাটা হাত থেকে কেড়ে নিয়ে বলেন, যা ভাবছো তা নয় সাব্বির। কিন্তু সাব্বিরজি আর নিজেকে সামলাতে পারেন না। তার কণ্ঠ ভেঙে যায়। মল্লাপুরমের এই ঝামেলা পরপর এত কঠিন হয়ে যাচ্ছে কেন? কি হচ্ছে সব? কেন হচ্ছে? জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বলেন, তুমি এখন বুঝছো না। মল্লাপুরম, ফ্যাক্টরি, কটেজ, ব্রিজ, এ একজনের কাজ। কিছুদিন আগেই তোমাকে বলেছিলাম কেউ তোমার পেছনে নজর রাখছে। এখন ধীরে ধীরে তা পরিষ্কার হচ্ছে। কেন? সাব্বিরজি প্রশ্ন করেন। জিয়াউদ্দিন সাহেব জানান যে কারণ জানতে আর একটু অপেক্ষা করতে হবে। কেন সে তাকে টানছে সেটা বুঝতে হবে। ঠিক তখনই সাব্বিরজির মাথায় নামের ফলকের কথাটা ঝড়ের মতো আসে। আর কবরের নামের ফলক এখানে কি করে এলো? কোথা থেকে এলো? কেরালা? কলকাতা? এটা কি সম্ভব? জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বলেন, এটা ফাঁদ। মাটির কণা বাইরে থেকে এনে ফেলাও সম্ভব। নামের ফলক দেখিয়ে তোমাকে বিভ্রান্ত করেছে। এও জানান যে সাব্বিরজি এই মুহূর্তে দুর্বল, মাথার ভেতর কিছু নেই। এই অবস্থায় ধৈর্য হারালেই শয়তানের ফাঁদে পড়বেন। কিন্তু সাব্বিরজি শোনেন না। ভেতরের আগুন আর ভয় একসাথে তাকে গ্রাস করছিল। তিনি দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। মাগরিবের আজান তখন ভেসে আসে আর সাব্বিরজি রওনা দেন ঠিক সেই দিকেই যেদিকে শয়তানটা তাকে নিতে চাইছিল। গ্রামের ভেতরে ঢোকার রাস্তা পেরিয়ে যখন সাব্বিরজির সামনে এসে দাঁড়ালেন তখন চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। মূল সড়কটা নদীর গা ঘেঁষে চলে গেছে আর সেখান থেকে সরু মেঠো পথগুলো নেমে গেছে একেবারে সোজা। ডান দিকে একের পর এক পুরনো বাড়ি, সবই সুপারি আর ঝোপঝাড়ে ঢাকা। 5 ফুট চওড়া সেই মেঠো পথে হাঁটছিলেন সাব্বিরজি, অথচ আশেপাশে একজন মানুষও চোখে পড়ল না। সামনে হোসেন সাহেবের বাড়ি, তারপর একটা বড় পুকুর, সব পেরিয়ে শেষে সেই ফ্যাক্টরি। বিশাল জায়গা জুড়ে একটা মাত্র দোচালা গোডাউনের ঘর। দুই পাশে জঙ্গল ঘেরা রাস্তার শেষ মাথায় পুকুরের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো শত শত চোখ তাকে দেখছে। পেছনে ফিরে তাকাতেই জঙ্গলের ভেতরে লিকলিকে ছায়ার মতো পিশাচদের নড়াচড়া টের পেলেন তিনি। চারপাশের গাছগাছালি থেকে তীব্র দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে, এই অনুভূতিটাই শরীরে কাঁটা দেয়। মাথার ওপর ডালপালার মরমর ভেঙে পড়ার আওয়াজ, আর মনে হলো চারিদিকে ধীরে ধীরে কালো হয়ে আসছে। ভয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হোসেন সাহেবের কথা অনুযায়ী ফ্যাক্টরির পেছনে তাদের পারিবারিক কবরস্থানের দিকে সাব্বিরজি দ্রুত এগোতে লাগলেন। ঢোকার রাস্তা থেকে 40 কদম আগে ফোনের ফ্ল্যাশ চালিয়ে প্রথমে কবরগুলো দেখতে শুরু করলেন। সবকিছু একেবারে ঠিকঠাক আছে, কোথাও কোনো ওলট পালট কিছু নেই। তিনি বুঝে যান জিয়াউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, এটা একটা ফাঁদ। কিন্তু কিসের ফাঁদ? আর কেন তাকে ঠিক এইখানেই টেনে আনা হলো? কেন তাকেই নিশানা করা হচ্ছে বা হাতিয়ার বানানো হচ্ছে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর মাথায় ছিল না তার। তাড়াতাড়ি সাব্বিরজি ফ্যাক্টরির ভেতর ঢুকে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। উনি এসে শান্ত গলায় বলেন, এবার বুঝছো তো?
ঈমান যাদের নেই তারা কবরস্থানে ঢুকতে পারে না। তুমি রাগের তেজ দেখিয়ে এখানে চলে এসেছো। ওরা সুযোগ নিতে চেয়েছিল। দেখো, সব দিকে শয়তানের দল তোমাকেই লক্ষ্য করছে। ঘরে যাও, সাবধানে থেকো। ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। চিন্তা করো না, আমি বুঝে নেব ইনশাআল্লাহ। জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পরও সাব্বিরজি খানিকক্ষণ ফ্যাক্টরির ভেতর দাঁড়িয়ে রইলেন। বুঝতে পারছিলেন একসময় এখানে ভিটা ছিল, এখন যা ভেঙে তার উপরে এই ফ্যাক্টরি উঠেছে। আসলে কি হচ্ছে এখানে সেটা এখনো বোধের বাইরে। চারপাশের গাছগাছালির ওপর অসংখ্য পিশাচের আনাগোনা তখন স্পষ্ট। তাহলে কি আগে সেই পিশাচের সাথে তার সংঘর্ষই এর কারণ, নাকি এদের কোনো সর্দার, কোনো নেতা আছে যার নজরে তিনি পড়ে গেছেন? মাথার ভেতর কিলবিল করতে লাগলো প্রশ্নগুলো। রাত বাড়তে থাকলো, মানুষের কোনো শব্দ নেই। চারিদিকে ঘন জঙ্গলে এমনভাবে অন্ধকার নেমে এলো যে মনে হলো এই জায়গায় আলো বলে আদৌ কোনোদিন কিছু ছিল না। অথচ চাঁদের আলো ঠিক মতো পড়তেই জায়গাটার রূপ একেবারে বদলে গেল। গাছের ফাঁক গলে আলো এমনভাবে নেমে এলো মনে হয় কেউ যেন কুদরতি আলো ঢেলে দিয়েছে চারপাশে। কিন্তু রাত 11টার দিকে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ফ্যাক্টরির চারপাশ ফাঁকা, চারিদিকে কোনো শব্দ নেই। অদ্ভুত ব্যাপার হলো ফ্যাক্টরির ভেন্টিলেটর সিলিংয়েও জানালা ছিল না, ফলে চাঁদের আলো ঢোকার একমাত্র পথ সামনের শাটার দরজা, যা যদি খোলা থাকে তখন। সাব্বিরজি পরিস্থিতির অস্তিত্ব বুঝতে পেরে কটেজে ফিরে যান। রাত তখন গভীর। হঠাৎই তার কানে এলো পুকুর ঘাটের দিক থেকে জলে কিছু দাপাদাপি করছে। জলের ভেতর কেউ যেন নড়াচড়া করছে, শব্দটা স্পষ্ট। চাঁদের আলো নেই, আকাশ ঢেকে গেছে কালো মেঘে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছিল তুফান আসছে। দরজা খুলে বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। পুকুর পাড়ের দিকে এগোতেই তিনি স্পষ্ট দেখতে পেলেন জল থেকে কেউ উঠে আসছে, ভেজা শরীর টেনে তোলার মতো শব্দ। ঠিক তখনই এক ঝলক বিদ্যুৎ আকাশ চিরে নামল, আর সেই আলোয় সাব্বিরজি দেখলেন একটা ছায়ামূর্তি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে তাকাতেই দৃশ্যটা আরো স্পষ্ট হলো। একজন স্বাস্থ্যবান লোক, ভেজা শরীর, পুকুর পাড়ে উপুর হয়ে কিছু একটা করছে। সাব্বিরজি প্রশ্ন করলেন লোকটাকে, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। শুধু অদ্ভুতভাবে সে বমি করতে লাগলো। তার মাথায় তখন কোনো আয়াত আসছিল না। কেন জানি না একা দাঁড়িয়ে থাকার ভয়টা হঠাৎ করেই চেপে বসেছিল। হঠাৎ লোকটা উঠে বসে, বিকট শব্দ করে মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে যায়। অজান্তেই ভয়ে চিৎকার বেরিয়ে আসে সাব্বিরজির। ফোনটা হাত থেকে ছিটকে পড়ে যায়, শরীরের লোম খাড়া হয়ে ওঠে। আচমকাই লোকটা দৌড় দিল। পাশ কাটিয়ে যাওয়ার সময় বাতাসে এক তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল। সেই গন্ধে সাব্বিরজির মাথা ঝিমঝিম করে ওঠে, আর তখনই তার ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করে। এই শয়তানটাকে ধরতেই হবে। তিনি দৌড় দেন তার পেছনে, গলা ফাটিয়ে চিৎকার করেন, সাহস থাকলে দাঁড়া। ওই যে, ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, সেটা তো পরিষ্কার শয়তান পিশাচটা ক্যাঁ ক্যাঁ করে অমানসিক শব্দ করতে করতে দৌড়াচ্ছিল, আর সাব্বিরজি পেছন পেছন ছুটছিলেন। হঠাৎ এক জায়গায় এসে তিনি থমকে যান। চারপাশে কেউ নেই। সামনে সেই নদী, নিজ জমির ধারে, নদীর পার ঘেঁষা ব্রিজের পাশেই সেই জায়গা। বুকের ভেতর তখনও দম বন্ধ করা আতঙ্কটা লাফাচ্ছিল। সাব্বিরজি দেখেন কোথায় সেই পিশাচ। পাড়ের ঘাসের ওপর তখন একটা বিশাল গরু মাটিতে দাপাদাপি করছে। তার বুকটা কেমন করে উঠল। মনে হলো ওই পিশাচটাই যেন গরুটার পেট ফাঁক করেছে। এই ভাবনাটা মাথায় আসতেই সাব্বিরজি ওদিকে এগোতে শুরু করলেন। গলা কাঁপছিল, তবু বলতে লাগলেন, কে? সামনে আয়। ঠিক তখনই বাতাস চিরে মানুষের আর্তনাদ ভেসে এলো। সাব্বিরজি তাকিয়ে দেখেন আচমকাই পাড়ের পাশে শুকনো নারকেল পাতার গাদার ভেতর দাও দাও করে আগুন জ্বলতে শুরু করেছে। গাদার সামনে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে সেই পিশাচ। আগুনের আলোয় দাঁড়িয়ে থাকা অবয়বটাকে তার হঠাৎ চেনা লাগলো। ভয় আর বিস্ময় একসাথে চেপে ধরল তাকে। বুক ভরে শ্বাস নিয়ে সাব্বিরজি জিজ্ঞেস করলেন লোকটাকে। তখন লোকটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। পরনে শুধু লুঙ্গি, খালি শরীর, হাতে চকচকে কিছু একটা। আর সেই আলোতেই সাব্বিরজি তাকাতেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলেন তা তার মাথার ভেতরে আঘাত করল। চারপাশে আর কিছুই নেই, শুধু ওই অবয়বটাই বারবার চোখে পড়ছে।
তিনি দেখলেন সেই অবয়ব নিজের মুখে হাত ঢুকিয়ে কিছু একটা টেনে বের করছে, অথচ মুখে পৈশাচিক হাসি। দৌড়াতে দৌড়াতে একসময় বাঁক ঘুরে আবারও চরের মধ্যে এসে পড়েন। সামনে নদীর ধার, জঙ্গল, দূরে ওই অবয়ব আবার আগুন ধরাচ্ছে। কাছে এসে দেখলেন জঙ্গলের ফাঁকে কেউ দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ ভেসে এলো, জোরে চিৎকার করে তাকে সরে যেতে বলছেন। ঠিক তখনই সাব্বিরজির নাকে এসে লাগে তীব্র কেরোসিনের গন্ধ। মাটি থেকে, বাতাস থেকে, এমনকি নিজের শরীর থেকেও কেরোসিনের গন্ধ আসছে। সবকিছু যেন তেলে ভেজানো। এদিকে গাছের আড়াল থেকে শয়তানটা বেরিয়ে এলো, হাতে জ্বলন্ত কাঠি, হুট করে আগুন ধরিয়ে দেয়। সেই আলোতেই সাব্বিরজি আবারও স্পষ্ট দেখলেন তাকে। আগুন সাব্বিরজিকে স্পর্শ করার আগেই জিয়াউদ্দিন সাহেব ঝাঁপিয়ে পড়ে সাব্বিরজির কাপড় টেনে ধরে, তাকে দ্রুত নদীতে ফেলে দেয় যাতে শরীরে পানি লেগে তেল ধুয়ে যায়। ঝাপসা চোখে সাব্বিরজি উঠতে চাইলে জিয়াউদ্দিন সাহেব তাকে তুলে ধরলেন। ততক্ষণে ঝড় উঠে গেছে, ঝোড়ো বাতাস, বৃষ্টির আঘাত। সেই ঝড়ের মধ্যেই দুজনে হেঁটে হেঁটে কটেজে ফিরলেন। সাব্বিরজি বুঝতেই পারছিলেন না নিজের শরীরের ওপর তার কতটুকু নিয়ন্ত্রণ আছে। পথে জিয়াউদ্দিন সাহেব তাকে বললেন, এই ঘটনার সঙ্গে হয়তো হোসেন সাহেবের বংশের গভীর যোগসূত্র আছে। এই এলাকায় তাদের জন্মেরও আগে এই সত্তার বিচরণ ছিল। সে পিশাচ জিনের সর্দার, কিন্তু সে যে রূপে সামনে আসছে তা কোনো পুরনো প্রতিশোধের অংশ, যার সবটা এখনো স্পষ্ট নয়। সে এই সময়টা বেছে নিয়েছে যখন সাব্বিরজি প্রায় সাধারণ মানুষের মতো দুর্বল, আর সাব্বিরজির আপনজনের রূপ নেয়াটাই তার সবচেয়ে বড় ঢাল। বাড়ি পৌঁছে জিয়াউদ্দিন সাহেব জানালেন, দিনে কিছু হবে না, কিন্তু রাতের জন্য প্রস্তুত থাকতে হবে। 5 দিন এইভাবে কেটে গেল। প্রতি রাতে টিনের চালে শব্দ, কান্নার আওয়াজ, সব পিশাচদের বাহিনী। জিয়াউদ্দিন সাহেব সেগুলো সামলালেও তাদের সর্দার সামনে আসছিল না। সমাধান না হওয়ায় সাব্বিরজির মধ্যে অস্থিরতা বাড়তে লাগলো। একসময় জিয়াউদ্দিন সাহেব তাকে জানালেন, এই শত্রুতার শিকড় হোসেন সাহেবের বংশের এক পুরনো হত্যাকাণ্ডে। ফ্যাক্টরির পাশে যে ছোট ঢিবিটা আছে সেখানেই একসময় হত্যা করা হয়েছিল, আর সেই বদনাম চাপানো হয়েছিল অন্যের ঘাড়ে। শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সাহেব সিদ্ধান্ত নিলেন এই জায়গা থেকে আগে সরে যেতে হবে। সকালে চলে যাওয়ার কথা ঠিক হলো, আর পাহারার ব্যবস্থাও বদলানোর কথা জানিয়ে জিয়াউদ্দিন সাহেব সেদিনের মতো চলে যেতে চাইলে সাব্বিরজি তাকে থামিয়ে দিয়ে বললেন, পাহারা দিতে হবে না, বিশ্রাম নিতে পারেন। সেই কথা শুনে কিছু না বলেই চলে যান জিয়াউদ্দিন। রাত তখন 1টার বেশি পেরিয়ে গেছে। চারপাশে ঝিঝি পোকার একটানা শব্দ, যেন অন্ধকার নিজেই ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ দূর থেকে কুকুর যেভাবে জল খায় সেই রকম গড়গড় করে জল খাওয়ার শব্দ ভেসে আসে, তার সাথে মুখে কচকচ করে কিছু চেবানোর আওয়াজ। ঠিক তখনই সাব্বিরজি শুনলেন ডাকা হচ্ছে তাকে বাবার গলায়। ডাক শোনা মাত্রই সাব্বিরজি ঘর থেকে বেরিয়ে পড়েন। তার মনে তখন একটাই ভাব, জিয়াউদ্দিন সাহেব আছেন, এর চেয়ে বেশি নিরাপদ আর কোনো কিছু হতে পারে না। উঠোন পেরিয়ে তিনি পুকুর পাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েন। চাঁদের আলোয় তিনি দেখতে পান তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক অবয়ব, বাবার রূপে। তার কোলে এক মেয়ের নিথর দেহ। মুখ নামিয়ে সে কিছু একটা চিবোচ্ছে। সাব্বিরজির শরীর ঠান্ডা হয়ে আসে। মাটিতে ছড়িয়ে থাকা একটা তরল জিনিস থেকে দুর্গন্ধ উঠছিল। সেই গন্ধে তার শরীর যেন অবশ হয়ে আসতে চাইছিল। কোনো রকমের চোখ তুলে দেখতে পেলেন ওই অবয়বের পা বাবার পায়ের মতোই, তার মুখ স্থির। সে ঘুরে তাকিয়ে বলল, সাব্বির, তুই মরা মানুষের তেলের ওপর গড়াগড়ি দিচ্ছিস কেন? বলতে বলতে সে তার হাত থেকে কিছু একটা এগিয়ে দিতে চাইল, কিন্তু সেই তরলের গন্ধে সাব্বিরজির শরীর আর নড়ছিল না। শরীর জমে যাচ্ছে, চোখ শুধু দৃশ্য দেখছে। তার সামনে শয়তানটা মেয়েটার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেল। দেহটা পুতুলের মতো করে ছুটে আসছিল। উঠোনের পাশে ছোট্ট পরিত্যক্ত ভিটাটির কাছে গিয়ে সে লাশটাকে একটা নারকেল গুড়ির সঙ্গে ঝুলিয়ে দিয়ে বলল, এই ভিটায় হোসেনের চাচা থাকতো জানিস? 5 জন মিলে বালিশ চাপা দিয়েছিল জমির লোভে। এমনকি হোসেনের দাদিও জানতো, কিন্তু প্রতিবাদ করেনি। কথা বলতে বলতেই সেই লাশ কাটতে শুরু করে সে। সাব্বিরজি তখন অবশ হয়ে আছেন, চোখ সরাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছিলেন অবয়বটি যা বলছে তা সবকিছু তিনি দেখছেন স্মৃতি থেকে। তারপর হেসে বলল, ভয় পাচ্ছিস কেন সাব্বির? চল, তোকে তোর দাদাকে দেখাই।
বলতে বলতে সেই সাব্বিরজির হাত ধরে পিশাচটি নিয়ে যেতে থাকে। আধো ঘুম আধো জাগরণের মধ্যে সাব্বিরজি নিজেকে পেলেন হোসেন সাহেবের কবরস্থানের সামনে। দেখতে পেলেন পুরনো কবরের পাশে মাটি খোঁড়া। শয়তানটা তখন লাশটার পেটের দিকে ঝুঁকে জঘন্যভাবে খেতে শুরু করেছে। হঠাৎই সে উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়া, তো একটা জিনিস দেখাই। এই বলে কবরের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা তুলে আনলো। এই দেখ, হাত। আবার মাটি হাতড়ে বলল, এই দেখ, খুলি। সাব্বিরজি চোখ দিয়ে তখন অঝরে অশ্রু বর্ষণ করতে শুরু করেছেন। তিনি বুঝতে পারছিলেন যে তিনি কাঁদছেন, কিন্তু শব্দ হচ্ছে না। ঠিক তখনই সেই সত্তা কুকুরের মতো 4 হাত পায়ে হেঁটে আবার তার কাছে আসে। ভয় লাগলে এটা দিয়ে নিজের গলা কেটে নিস। কিছু একটা ধরিয়ে দেয় তার হাতে, লোহার। এই কথা বলেই আবার বিকৃত হাসি দিয়ে সে চলে যায়। এই মায়া থেকে না বেরোতে পারলে হার ফেরা সম্ভব হবে না, বুঝতে পারে সাব্বিরজি। ঘড়ির কাঁটা থেমে থাকলেও অন্ধকার গাঢ় হচ্ছিল। নদীর জল নিঃশব্দে গড়িয়ে যাচ্ছিল, আর পুকুর পাড়ের বাতাসে ভাসছিল সেই পুরনো পোড়া গন্ধ, যেন মাটি এখনো ভুলে যায়নি কিভাবে একদিন মানুষের চিৎকারে সে গরম হয়ে উঠেছিল। সাব্বিরজি বুঝতে পারছিলেন তিনি যা দেখছেন এটা কোনো তাৎক্ষণিক শয়তানি নয়, এটা ইতিহাসের ঘা। শয়তান জিনটা যে রূপে আসছে তা কোনো এলোমেলো বিভ্রম নয়, সে স্মৃতির ভেতর ঢুকে পড়েছে, রক্তের গল্পকে অস্ত্র বানিয়েছে। হোসেন সাহেবের বংশের যে জমিতে আজ ফ্যাক্টরি দাঁড়িয়ে, সেই জমি নীরব সাক্ষী। এই সত্যটা এতদিন চাপা ছিল, আজ সেই চাপা কবর ফেটে বেরোচ্ছে। জিয়াউদ্দিন সাহেবের কথা তখন সাব্বিরজির কানে বারবার বাজছিল। এই এলাকায় হোসেন সাহেবের জন্মের বহু আগেই এই সত্তার বিচরণ ছিল। সে কোনো ভবঘুরে পিশাচ নয়, সে শয়তান জিনদের সর্দার। আর সর্দাররা হঠাৎ আসে না, তারা অপেক্ষা করে। সাব্বিরজি ধীরে ধীরে বুঝতে পারছিলেন অতীতে যে অন্যায় ঘটেছিল তা শুধু মানুষ হত্যা ছিল না, ছিল বিশ্বাসঘাতকতা। হোসেন সাহেবের বাবা নিজের চাচাতো ভাইয়ের পরিবারকে বালিশ চাপা দিয়ে মেরে বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দিয়েছিল জমির লোভে, ক্ষমতার নেশায়। সেই রাতে আগুন শুধু ঘর পোড়ায়নি, পুড়িয়েছিল আত্মীয়তা, মানবতা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, হোসেন সাহেবের দাদি সব জানতেন, কিন্তু চুপ করেছিলেন। সেই নীরবতাই আজ সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে এসেছে। তবে এই অন্যায়ের সঙ্গে শয়তান জিনের সর্দারদের যে যোগ ছিল, সেটা সরাসরি নাকি ছায়ার মতো তা পরিষ্কার নয়। আগুনের রাতে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে কুকুরগুলো অকারণে চিৎকার করেছিল, যে নদীর জল কালচে হয়ে উঠেছিল, সেগুলো ছিল তার উপস্থিতির চিহ্ন। মানুষের রক্তে ভেজা জমি সে নিজের হিসেবে দাবি করে নিয়েছিল। তারপর বছরের পর বছর চুপ করে থেকেছে, কারণ সে জানে রক্তের বংশ শেষ না হওয়া পর্যন্ত প্রতিশোধের স্বাদ পূর্ণ হয় না। হোসেন সাহেবের পরিবার বড় হয়েছে, ফ্যাক্টরি হয়েছে, আলো জ্বেলেছে, আর সেই আলোয় সে ধীরে ধীরে নিজের ছায়া বিস্তারিত করছে। কিন্তু সমস্যা তৈরি হয় সাব্বিরজির আগমনে। শয়তান জিন বুঝে গেছে এই মানুষটা শুধু সাধারণ তাবিজ তোলা বা ঝাড়ফুঁক করতে আসেনি, তার সঙ্গে আছে জবান, আছে দোয়ার ধার, আর সবচেয়ে বড় কথা, সে ইতিহাস খুঁড়ে তুলতে পারে। তাই সরাসরি হামলা নয়, সর্দার বেছে নিয়েছেন ভয়ঙ্কর পথ, মায়াজাল। আর সেই মায়ার সবচেয়ে কার্যকর মুখোশ হচ্ছে মৃত বাবার রূপ। কারণ বাবার নাম উচ্চারণ করলে ইমান কেঁপে ওঠে না ঠিকই, কিন্তু নবস কেঁপে ওঠে। সাব্বির যখন বারবার গলার ডাক শুনছিলেন বাবার, তখন তার ভেতরের মানুষটাই আগে নড়ে উঠেছিল। এলম নয়, শয়তান সেটাই চাইছিল। বাবার রূপে সে এসে বারবার দেখা দিচ্ছিল। সে বারবার বলছিল, দেখ, তুই আসিসনি বলে এগুলো হয়েছে। এই অপরাধ বোধই তার আসল আগুন। সে চেয়েছিল সাব্বিরজি নিজেই ভেঙে পড়ুক, নিজের ওপর সন্দেহ করুক, আর শেষমেশ এখান থেকে চলে যাক। কারণ সাব্বিরজি থাকলে সে হোসেন সাহেবের পরিবারের ওপর হাত দিতে পারবে না। এটাই সমস্যা। মায়ের ভেতর যে দৃশ্যগুলো দেখানো হচ্ছিল সেগুলো কল্পনা নয়, স্মৃতির টুকরো, রক্তে লেখা ইতিহাস। সবই সত্য, শুধু সাজানো। শয়তান জিন জানে মানুষ যা ভুলে যায়, মাটি তা ভোলে না। কবরস্থানে তাই সে সাব্বিরজিকে বারবার টেনে নিয়ে যায়, খুঁড়ে দেখায় অঙ্গ প্রত্যঙ্গ।
সাব্বিরজির হাতে ঠান্ডা লোহার মতো কিছু ধরিয়ে দেয়। সাব্বিরজি তখনও পুরোপুরি বুঝে ওঠেনি, কিন্তু ভেতরে একটা সত্য পরিষ্কার হচ্ছিল, এই লড়াই তার একার নয়, আবার তাকে ছাড়া এই লড়াই অসম্পূর্ণ। শয়তান জিন হোসেন সাহেবের বংশকে শেষ করতে চায়। ঝড়ের রাতে নদীতে ফেলে দেওয়ার ঘটনা মোটেই কাকতালীয় নয়। পরিস্থিতি বদলাচ্ছে। সাব্বিরজি বুঝে গেছেন এই শয়তান জিন শুধু হোসেন সাহেবের শত্রু নয়, এটা এক পুরনো চুক্তির ফল, যেখানে মানুষ নিজের লোভে শয়তানের দরজা খুলে দিয়েছিল, আর সেই দরজা বন্ধ না করলে এই জমি, এই নদী, এই রাত কিছুই শান্ত হবে না। শয়তান জিন বাবার রূপ নিয়ে খেলছে, কারণ সে জানে সাব্বিরজির সবচেয়ে নরম জায়গাটা কোথায়। এই নরম জায়গা থেকেই সবচেয়ে শক্ত দোয়া উঠে আসে, এটা সে জানে না। সেই মুহূর্তে সাব্বিরজি তখনও মায়ার ভেতর বন্দী, কিন্তু তার ভেতরের আগুন বদলাচ্ছে। এটা আর অন্ধ রাগ নয়, এটা বুঝে নেয়ার আগুন। তিনি জানেন এখান থেকে পালালে শয়তান জিতবে, আর থাকলে যুদ্ধ হবে শুধু শয়তানের সঙ্গে নয়, ইতিহাসের সঙ্গে। হোসেন সাহেবের বংশের পাপ, দাদির নীরবতা, আগুনে পোড়া সেই বাড়ি, সবকিছুর হিসাব দিতে হবে। আর সেই হিসাব হবে এমন, যেখানে রক্ত নয়, সত্য দাঁড়াবে সাক্ষী হয়ে। রাত তখনও শেষ হয়নি, কিন্তু এই রাতে শয়তান জিন প্রথমবার বুঝতে শুরু করেছে, মায়া দিয়ে হয়তো মানুষকে থামানো যায়, কিন্তু যে মানুষ ইতিহাস শুনে দাঁড়িয়ে থাকে তাকে ভাঙা সহজ নয়। আর সেই কেরালার অন্ধকারে, নদীর গন্ধে, কবরের পাশে একটা যুদ্ধ, বড় যুদ্ধ ধীরে ধীরে নিজের ছায়া ফেলতে শুরু করে। ঘরে ফেরার পর থেকেই চারপাশের বাতাস বদলে যেতে শুরু করেছিল। ভোরের আলো থাকলেও আলোটা যেন ঠিক স্বাভাবিক ছিল না। ছায়াগুলো লম্বা হচ্ছিল, দেয়ালের কোনায় কোনায় অস্বাভাবিক নড়াচড়া। সাব্বিরজি বুঝতে পারছিলেন এটা মায়া। ঠিক তখনই ঘরের মেঝেতে হালকা কাঁপুনি শুরু হয়, যেন মাটির নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ ঘরের মাঝখানে পচা কাঁচা মাংসের মতো এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কোনো শব্দ ছাড়াই জিয়াউদ্দিন সাহেব ঘরের কোণে আবির্ভূত হন। তার পা মাটিতে স্পর্শ করছিল না, চোখ দুটো স্বাভাবিক ছিল না, সাদা অংশে লাল রেখা, কিন্তু দৃষ্টি ছিল স্থির, অদ্ভুত শান্ত। তিনি ডান হাতটা তুলতেই ঘরের বাতাস থেমে যায়। তিনি ফুঁ দেন। ফুঁ বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশের দৃশ্য ভেঙে যেতে শুরু করে। দেয়াল গলে যায়, ছায়া ছিঁড়ে পড়ে, আর ঘরটা আর ঘর থাকে না। মুহূর্তের মধ্যেই জায়গাটা বদলে গিয়ে দাঁড়ায় এক বিশাল শূন্য প্রান্তরে। মাটি ফাঁটা, আকাশ রক্তিম। জিয়াউদ্দিন সাহেব তখন মাটিতে একটি নিখুঁত বৃত্ত আঁকছেন আঙুল দিয়ে। বৃত্তের ভেতরে দাঁড়িয়েই তিনি নিচু কণ্ঠে বলেন, মায়া শেষ, এখন বেরিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আকাশের এক অংশ যেন ছিঁড়ে যাওয়ার মতন ফেটে পড়ে। সেখান থেকে ধীরে ধীরে নামতে থাকে একটি বিশাল অবয়ব। সম্পূর্ণ রূপ নয়, শুধু আংশিক। তার মুখ মানুষের মতো ছিল না, তার শরীরের নিচের অংশ অদৃশ্য, মায়ার ভেতর আটকানো। জিয়াউদ্দিন সাহেব এক চুলো নড়লেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, পুরো রূপে আসিস না কেন? ভয়ে? অবয়বটা হাসার চেষ্টা করল, কিন্তু হলো না। ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব বুঝে গেলেন এইটাই সেই জিনের সর্দার জাবায়েদ, যার খবর তিনি নিজ দুনিয়ায় পেয়েছেন কিছুদিন আগে। আর সেই মৃত পরিবারের কারিম জিন ছিল কেবল জাবায়েরের ছায়াদাস। সর্দার জাবায়ের ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করলো। যাওয়ার আগে শুধু একটা কথাই বাতাসে ফেলে যায়, শেষ আমি করবই, তোরা ঠিক কর কে আগে যাবে। পরক্ষণে আকাশ জোড়া ফাটল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। জিয়াউদ্দিন সাহেব একবার সাব্বিরজির দিকে তাকান। সেই দৃষ্টিতে ভয় ছিল না, ছিল সতর্কতা। তিনি শুধু বলেন, এটাই শুরু, এখন আর ওরা লুকোবে না। ভোরের আলো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে শরীরটা কেমন ভারী হতে থাকে। জিয়াউদ্দিন সাহেব কানে ফিসফিস করে বলেন, চুপ করে থাকো, নিজের শক্তিকে এখন কেন্দ্রীভূত করো। ঠিক তখনই হঠাৎ মেঝের ভেতর থেকে একটি অদৃশ্য শক্তি বেরিয়ে আসে। সেটা স্পর্শ করলেই যেন রক্তের সঙ্গে ইতিহাসের ধ্বনিগুলো মিশে যাবে। সাব্বিরজি অজান্তেই হাতটা মেঝেতে রাখেন। ফোটাফুটির শব্দ ভেসে আসে। ঘরের চারপাশে অসংখ্য পিশাচের ছায়া ঘুরছে, কিন্তু অদৃশ্য আঙুলের মতো কিছু তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ছায়া
ছায়াগুলো থমকে যায়। একটা বড় ছায়া, পিশাচের আংশিক রূপ, জাবায়ের তার আপন শক্তির সঙ্গে বাধা পড়েছে, কিন্তু চোখ ভাঙে না, চোখের ওপর স্থির। আর তখনই সাব্বিরজি বুঝতে পারেন এটিই প্রথমবার যেখানে অজান্তেই জাবায়েরকে বেঁধে ফেলতে তিনি সক্ষম হয়েছেন। সর্দার জাবায়ের হালকা গর্জন করে, কিন্তু চিরাচরিত রূপে নয়, বরং সমঝোতার ভঙ্গিতে। তার ছায়া কাঁপতে থাকে আর শক্তি তার হাত দিয়ে ফের মাটিতে ঢুকে যায়। জিয়াউদ্দিন সাহেব শুধু দাঁড়িয়ে আছেন, ভয় নেই বরং প্রশান্ত। শুধু মনে হলো এখন থেকে সাব্বিরজি শুধু দেখবেন না, প্রয়োজনে লড়াই পর্যন্ত করবেন পিশাচরা, আর আত্মনির্ভর নয়। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সেদিন রাতে ফ্যাক্টরিতে ঢোকার মুহূর্ত থেকেই কেমন যেন দম বন্ধ করা বাতাসটা জাপটে ধরে, যা মানুষের জন্য ছিল না। লোহার গন্ধ, পোড়া তেল আর বহুদিনের জমে থাকা রক্তের স্মৃতি সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা কেবল যন্ত্র নয়, ইতিহাসও পিষে খেয়েছে। হোসেন সাহেবের ফ্যাক্টরির বিশাল হলঘর, যেখানে একসময় হাজারো শব্দে মেশিন চলত, এখন সেখানে শব্দ বলতে শুধু ভারী নিঃশ্বাস, যা মানুষের নয়। সাব্বিরজি পা ফেলতেই মেঝের ভেতর থেকে হালকা কাঁপুনি উঠল, যেন জমির নিচে কিছু নড়ে চড়ে বসছে। এই জায়গাটাই ছিল সেই পোড়া বাড়ির ওপর দাঁড়ানো মেরুদণ্ড, যেখানে এক রাতে চাচাতো ভাইয়ের পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হঠাৎ করে চারিদিকে লাইট একসঙ্গে নিভে যায়। অন্ধকার নয়, এর ভেতর ছিল গভীরতা, যেন অন্ধকারেরও তল আছে। ঠিক তখনই ফ্যাক্টরির ছাদের ওপর ভারী কিছু পড়ার শব্দ, একের পর এক আসতে থাকে এরকম শব্দ। সাব্বিরজি বুঝে গেলেন জাবায়ের আর মায়া দেখাচ্ছে না, সে পুরো শক্তি নিয়ে নেমেছে। মেঝের ফাটল দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু উঠতে শুরু করলো। ছায়া নয়, শ্বাস নেয়া অন্ধকার। তার ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য অধীন পিশাচ। কারো মুখ নেই, কারো মুখ অতিরিক্ত। ঠিক তখনই বাতাস কেটে এক অদ্ভুত চাপ নেমে আসে। জিয়াউদ্দিন সাহেব ফ্যাক্টরির মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করেন। মুহূর্তের মধ্যেই একে একে আবির্ভূত হতে থাকে তার সহচর জিনের দল। কেউ মানুষের মতো, কেউ ধোঁয়ার মতো, কেউ শুধু কণ্ঠস্বর। তারা বৃত্তাকারে ছড়িয়ে পড়ে ফ্যাক্টরির মেঝেতে, এক প্রাচীন নকশা তৈরি করে। জাবায়ের তখন পুরো রূপ নিয়ে নামতে শুরু করেছে। ছাদের লোহার গার্ডার ভেঙে দেয়ালের ভেতর থেকে আগুন আর কালো ধোঁয়া একসঙ্গে বেরোচ্ছে। জাবায়ের সরাসরি সাব্বিরজির দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, আছে দাবি, এই জমি আমার। তার কণ্ঠস্বর এক নয়, বহু। সঙ্গে সঙ্গে সে সাব্বিরজির চোখের সামনেই আগুনের রাতটা খুলে দেয়। শিশুর চিৎকার, পুড়ে যাওয়ার শরীর, এই ছিল তার শেষ অস্ত্র। কিন্তু এবার সাব্বিরজি ভাঙলেন না। তিনি জানতেন সত্য দেখানো আর সত্য ব্যবহার করা এক জিনিস নয়। তিনি মেঝেতে হাত রাখেন, সেই ইতিহাসের ধ্বনি আবার রক্তে বয়ে যায়। কিন্তু এবার সেটা তাকে টানেনি, দাঁড় করিয়েছে। লড়াই শুরু হয় কোনো তলোয়ার বা আগুন দিয়ে নয়, বৃষ্টির সংঘর্ষ দিয়ে। জাবায়েরের ছায়া এগোতে চায়, কিন্তু তসবি উঁচিয়ে সাব্বিরজির হাত তোলা মাত্রই সেই শক্তি আটকে যায়। জিয়াউদ্দিন সাহেব তখন সহচরদের নির্দেশ দেন, একসঙ্গে। বাতাস ফেটে যায়, ফ্যাক্টরির ছাদে অদ্ভুত আলো জ্বলে ওঠে। পিশাচরা ছুটে আসে, কিন্তু বৃত্ত ভাঙতে পারে না। তখন সে আক্রমণ বদলায়, পুরো ফ্যাক্টরিকে ধ্বংস করতে চায়। মেঝে ফেটে যাচ্ছে, আগুন আর বরফ একসাথে ছুটে আসছে। জিয়াউদ্দিন সাহেব তখন এগিয়ে আসেন। তিনি কোনো চ্যালেঞ্জ দেন না, শুধু বলেন, এই জায়গা তোদের ছিল না। একসঙ্গে 100 সহচর মিলে ফ্যাক্টরির নিচে থাকা সেই পোড়া জমির আসল চিহ্ন উন্মুক্ত করে। মাটির ভেতর থেকে উঠে আসা সেই আগুনে পোড়া ঘরের অবয়ব, মায়া নয়, স্মৃতি। জাবায়ের চিৎকার করে ওঠে, কারণ এই স্মৃতি সে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার সীমা। জাবায়ের তখন পুরো শক্তি নিয়েও পিছিয়ে পড়ছে, কিন্তু ধ্বংস হয়নি। শয়তান সর্দারদের শেষ করা যায় না, তাদের পাঠাতে হয় অতলে। জিয়াউদ্দিন সাহেব এটা জানতেন, তাই তিনি লড়াই টেনে নিয়ে যান অন্যদিকে। সহচরদের নিয়ে তিনি তৈরি করেন এক অদ্ভুত ফাঁদ, মাটির নিচে পাতালের দিকে খুলে যাওয়া পথ। ফ্যাক্টরির মেঝে তখন আর মেঝে নয়, একটা মুখ। জিয়াউদ্দিন সাহেব তখন শেষ কথা বলেন, তোকে শেষ করব না, ফেরত পাঠাবো। সহচরদের একসঙ্গে সূরা পড়তে বলেন তিনি। জাবায়ের অবয়ব ভাঙতে শুরু করে, ছায়া আলাদা, কণ্ঠ আলাদা। সে গর্জন করে ওঠে। একে একে তার সব শক্তি টেনে নিয়ে যায় সেই অন্তিম গহ্বর। হঠাৎ
ফ্যাক্টরিটা নিস্তব্ধ, মেশিন থেমে যায়, আগুন নিভে যায়, বাতাস হালকা। হোসেন সাহেবের পরিবারের ওপর থেকে যে চাপটা ছিল তা যেন সরে যায়। জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। তিনি জানেন অভিশাপ ভেঙেছে, কিন্তু ইতিহাস মুছে যায়নি। কয়েক সপ্তাহ পর কলকাতায় আসেন সাব্বিরজি। এখানে কোনো মায়া নেই, কোনো দাবি নেই, শুধু শান্তি। তিনি ফাতেহা পড়েন, চোখ বন্ধ করেন। কবরস্থান ছাড়ার সময় সাব্বিরজি পেছনে তাকান না, কারণ কিছু লড়াই জেতা হয় সামনে তাকিয়েই। আর তিনি জানেন যে শক্তি জেগেছে সেটা নতুন লড়াইয়ের জন্য শুধু নয়, পাহারা দেবার জন্য। এই ছিল ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাপি নিউ ইয়ার। আমি সুকান্ত মাইতি বহুদিন পর আজ আবারও হাজির হলাম যে মানুষটির ঘটনা নিয়ে, তার নাম ও পূর্বের ঘটনা আমি আপনি আমাদের সবার স্মৃতির মণিকোঠায় জলজল করছে। তিনি ভবিষ্যতেও করবেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। আজ 13 নম্বর ঘটনা শেয়ার করলাম। ইনশাল্লাহ 14 নম্বর ঘটনার জন্য বেশি দেরি করতে হবে না। 14 নম্বর ঘটনা 14ই ফেব্রুয়ারি ভূত.com-এর ষষ্ঠ জন্মদিন উপলক্ষে আসবে। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাই আপনার উপস্থাপনায় মানুষটি ভূত.com-এ এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবে। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করেছেন, তাই আজ আবারও ঘটনা নিয়ে ফিরলাম। এই ঘটনাটি 2018 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন। আল্লাহ হাফিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি। আমি জানি যে আপনি খুবই তাড়াহুড়োর মধ্যে, খুবই অসুবিধার মধ্যে এই ঘটনাটি লিখেছেন, কারণ নতুন বছরে একটা নতুন কিছু তো দিতেই হবে, আর সেই কারণেই আপনার এই আয়োজন। আমি আপনার এই চেষ্টাকে ধন্যবাদ জানাই, এবং যারা এতক্ষণ শুনলেন আপনারা এটাও জানলেন যে 14ই ফেব্রুয়ারির আগে আরও একটা ঘটনা আসবে আমাদের কাছে সাব্বিরজি রিলেটেড। সুতরাং সেই ঘটনা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নেই। আমি জানি যে যতবারই আমি জিজ্ঞেস করি সাব্বিরজির ঘটনা শোনার জন্য আপনারা সবসময় উদ্গ্রীব থাকেন, আমিও থাকি। আপনারা যারা পরবর্তী ঘটনাটা মিস করতে চান না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনি এই নোটিফিকেশনটা সময় মতন পেয়ে যান। আমরা আজকের মতো যেটা করতে চাই সেটা হচ্ছে সাব্বিরজির ঘটনা থেকে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে আজকে ঘটনায় যাব এবং আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নিশাত তাসনিম, বাসা সুনামগঞ্জ। আমি সিলেটের একটি পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটির নাম বলতে চাচ্ছি না। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার বান্ধবী তানিয়ার সাথে ঘটে যাওয়া। আমরা একই ভার্সিটিতে পড়ি। আমি ইউনিভার্সিটির হলে থাকি আর তানিয়ার বাসা সিলেটে হওয়ায় সে বাসা থেকেই পড়াশোনা করে। তানিয়ার একটি ছেলের সাথে রিলেশন ছিল। ছেলেটির নাম রায়হান। সে সম্পর্কে তানিয়ার ফুফাতো ভাই। তারাও সিলেটে থাকত। রায়হান সিলেটের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বলে রাখা ভালো যে রায়হানের পরিবার আর্থিকভাবে সচ্ছল না। তার বাবা নেই। তানিয়ার বাবা রায়হানের মাকে প্রতি মাসে কিছু টাকা দেন আর তাই দিয়ে তাদের সংসার চলে। রায়হানের পড়াশোনার খরচও তানিয়ার বাবা দেন।
রায়হান আর তার পরিবার প্রায়ই তানিয়াদের বাসায় আসত। তানিয়া আর রায়হানের রিলেশনের কথা তার পরিবারের কেউ জানত না, কারণ তানিয়ার বাবা আর বড় ভাই রিফাত ছিলেন অনেক রাগী। তারা এসব রিলেশন একদম পছন্দ করতেন না। তানিয়ার বড় ভাই রিফাত রায়হানকে একটুও পছন্দ করতেন না, কারণ রায়হান ছোটবেলা থেকেই একটু উশৃঙ্খল স্বভাবের। এবার ঘটনায় আসা যাক। গত কয়দিন থেকে খেয়াল করছি তানিয়ার মন খারাপ। জিজ্ঞেস করলে কিছু বলে না, মাঝে মাঝে 1-2টা ক্লাস করেই চলে যায়, বলে বাসায় যাব। 2022 সালের জুলাই মাস, সেদিন তানিয়া ক্লাসে হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর ওর মুখ দিয়ে ফেনা বের হয়, খিঁচুনি হয়। পরে ক্লাসের কয়জন মিলে ওকে তুলে ধরি, মাথায় পানি দেই। কিছু সময় পর ওর জ্ঞান ফেরে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? উত্তরে কিছু না বলে আমাকে বলল তাকে বাসায় নিয়ে যেতে। আমরা 2 জন মিলে ওকে বাসায় নিয়ে আসি। তারপর 7 দিন সে আর ক্লাসে আসেনি। কল দিলে ফোন বন্ধ দেখায়। আমি সেদিন ভাবলাম যে ক্লাস শেষ করে তানিয়ার বাসায় যাব। 7 দিন হয়ে গেল, ওর কোনো খবর নেই। শরীর বেশি খারাপ নাকি? ভাবতে ভাবতে রেডি হচ্ছি ক্লাসে যাওয়ার জন্য। ঠিক তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই দেখি তানিয়ার মা কল দিয়েছেন। উনি অনেক কান্নাকাটি করছেন আর আমাকে অনুরোধ করছেন তাদের বাসায় যাওয়ার জন্য। আমি তানিয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বললেন বাসায় আসলেই জানতে পারবে। আমি সেদিন আর ক্লাসে যাইনি, সোজা চলে গেলাম তানিয়ার বাসায়। ড্রয়িং রুমে দেখলাম তানিয়ার বড় ভাই রিফাত তার বাবা মন খারাপ করে বসে আছেন, আর পাশে ওর মা বসে কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন তানিয়ার মা বললেন, সেদিন তোমরা ওকে বাসায় দিয়ে যাওয়ার পর আমি ওকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছি, কিন্তু সে যেতে চায়নি। রুমের দরজা বন্ধ করে দেয়। সারাদিন এইভাবেই ছিল, কারোর সাথে কথা বলে না। রাতে ওর রুম থেকে গোঙানির শব্দ পাই, গিয়ে দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি আর তানিয়ার বাবা অ্যাম্বুলেন্সে করে ওকে হসপিটালে নিয়ে যাই, ভর্তি করাই। ডাক্তার স্যালাইন দেন, অনেক টেস্ট করা হয়। পরদিন রিপোর্ট আসে, সব নর্মাল। ডাক্তার বলেন ওর কোনো সমস্যা নেই। এর মধ্যে তানিয়ারও জ্ঞান ফিরে আসে, একদম সুস্থ। ওকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল ওর কিচ্ছু মনে নেই। পরে ওকে বাসায় নিয়ে আসি। তারপর থেকে কেমন যেন হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, সারাদিন শুয়ে থাকে। ভার্সিটিতে যেতে বললেও যায় না। তার 3 দিন পর রাত 3টার দিকে হঠাৎ তানিয়া রুম থেকে একটা চিৎকার শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি তানিয়া রুমের সব জিনিসপত্র এলোমেলো করে মেঝেতে বসে আছে, চুলগুলো দিয়ে মুখটা ঢাকা। তানিয়ার ভাই রিফাত গিয়ে একটা ধাক্কা দেয় ওকে, বলে কি হয়েছে তোর? তখন তানিয়া এসে রিফাতের গলা চেপে ধরে। ওর চোখ ছিল একদম লাল আর ভয়ঙ্কর সেই চাহনি। তখন আমি আর তানিয়ার বাবা অনেক কষ্টে রিফাতের গলা থেকে তানিয়ার হাত সরাই। ওর গায়ে এত জোর যে আমরা সবাই মিলে পেরে উঠছিলাম না। তারপর রিফাত রাগে ওর গালে একটা চর মারে, আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পরের দিন সকালে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কেন এমন করলো। উত্তরে সে যা বলল তা শুনে আমরা স্তব্ধ হয়ে যাই। তানিয়া বলে, মা, গত কয়েকদিন থেকে আমার কি হয়েছে আমি জানি না, মনে হচ্ছে আমি আর আমার মাঝে নেই। রাতে আমি রুমে একটা লম্বা কালো ছায়া দেখতে পাই। ছায়াটা এসে আমার গলা চেপে ধরে, আমার দম বন্ধ হয়ে যায়। তখন মনে মনে দোয়া পড়ি, আর অনেক সময় পর দেখি ছায়াটা আর নেই। আর আমিও স্বাভাবিক হই। আমার ভয়ে রাতে ঘুম হতো না। কাল রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি ভাইয়া আমার রুমে। ওর চোখ মুখে ছিল রাগ, আর ভাইয়া এসে আমার গলা চেপে ধরে। আমি অনেক চেষ্টা করি নিজেকে ছাড়ানোর, আর এক পর্যায়ে আমি মেঝেতে পড়ে যাই, জোরে চিৎকার দেই। এরপরে আর কিছু মনে নেই। তখন রিফাত বলে যে আমি কেন তোকে মারতে যাব? তোর চিৎকার শুনেই আমি, বাবা, মা সবাই তোর রুমে যাই। তুই তোর গলা চেপে ধরেছিলি। তানিয়ার এসব কথা শুনে আমি হতবাক হয়ে যাই। ঠিক তখনই রিফাত ভাই বলেন যে, মা থামো তো, ওরে সব অভিনয়। তোমরা না বুঝলেও আমি বুঝি ও কেন এসব নাটক করছে আর কেন আমাকে মারতে চেয়েছে। মামি বলেছিলেন না তানিয়াকে তাদের পছন্দ, আর আমাদের মামাতো ভাই মাহাদির সাথে ওর বিয়ে দিতে চান। তানিয়ার পড়াশোনা শেষ হলে মাহাদি তো আমেরিকাতে ভালো চাকরি করে। ওদের বলো এখনই আমরা বিয়ে দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়ের বিয়ে ঠিক করো, তাহলেই সব অভিনয় বন্ধ হয়ে যাবে।
এসব বলতে বলতে রিফাত ভাই অন্য রুমে চলে যায়, আর তানিয়ার বাবাও ওনার রুমে চলে যান। রিফাত ভাইয়ের মুখে সব শুনে আমরা অবাক হয়ে যাই। কি এমন হয়েছে, উনি এইভাবে কেন কথা বলছেন? তখন তানিয়ার মা আমাকে জিজ্ঞেস করলেন যে, মা, তুমি তোর বেস্ট ফ্রেন্ড, তুমি বললেও বুঝবে। তুমি ওকে বোঝাও যে রায়হানের জন্য সে যেন এসব না করে। রায়হানকে কোনোদিন ওর ভাই আর বাবা মেনে নেবে না। তারপর আমি ওর মাকে বললাম, আন্টি, আমি তানিয়ার সাথে কথা বলে দেখছি বিষয়টা। এরপর আমি তানিয়ার রুমে চলে গেলাম। এই কয়দিনে তানিয়া একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। আমি দেখে বললাম, এ কি অবস্থা হয়েছে তোর? এরপর তানিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তারপর তানিয়াকে জিজ্ঞেস করলাম, কাহিনী কি? ওর মা কেন রায়হানের ব্যাপারে এসব বললেন? আর রিফাত ভাই এত রেগেই পাচ্ছেন কেন? উত্তরে তানিয়া বলতে শুরু করলো যা তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। তুই তো জানিস আমার আর রায়হানের রিলেশনের ব্যাপারটা। তুই এও জানিস যে ভাইয়া রায়হানকে পছন্দ করে না, আর বাবাও এই রিলেশনশিপটা মেনে নেবে না। তাই আজ পর্যন্ত আমরা সবকিছু গোপন রেখেছি। কিছুদিন আগে আমার ফুপু মানে রায়হানের মা আর রায়হান আমাদের বাসায় আসে। রাতে সবাই ঘুমানোর পর আমি আর রায়হান চুপি চুপি ছাদে যাই দেখা করতে, আর ভাইয়ার কাছে ধরা পড়ে যাই। তখন ভাইয়া আমার গায়ে হাত তোলে আর টানতে টানতে বাসায় নিয়ে আসে। হইচই শুনে বাকিরা সবাই আসে। তারপর ভাইয়া সবাইকে ঘটনাটা বলে আর রায়হানের গালে চড় মারে। খুব অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে ওদের। বাবাও অনেক রাগ করেন। এরপর ফুপু আর রায়হান বাড়ি থেকে চলে যান। তখনই তারা চলে যাওয়ার পর ভাইয়া বাবাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করতে, আর রায়হান যেন এই বাড়িতে কোনোদিন না আসে। সেদিন থেকে আমার মন খারাপ। আমি পরদিন রায়হানকে সব বলি যে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তার 2 দিন পর রায়হান আমাকে তার সাথে দেখা করতে বলে। আমি সেদিন একটা ক্লাস করেই চলে যাই ওর সাথে দেখা করতে। দেখা করার পর সে আমাকে বলে যে, তানিয়া, 2 পরিবারের মাঝে বড় একটা ঝামেলা হয়ে গেছে, আর তার সমাধান করতে একটু সময় তো লাগবেই। সবার রাগ কমতে সময় লাগবে। তারপর সবাইকে আমাদের বিষয়টা রাজি করাতে হবে। কিন্তু ততদিনে তো তোমার পরিবার তোমার বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। আমি বললাম, তাহলে কি করা যায়? একটা উপায় আছে। কি উপায়? আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার মাধ্যমে তাবিজ করে তোমার বিয়ে বন্ধ করে রাখি। তাহলে তোমার পরিবার যত যাই করুক তোমাকে বিয়ে দিতে পারবে না। তার কিছুদিন পর আমি গিয়ে তোমার বাসায় সবার কাছে মাফ চাইব, আর আমাদের বিয়ের জন্য সবাইকে রাজি করাবো। আমি অবাক হয়ে রায়হানকে বলি যে, এসব কি বলছো তুমি? আমি নিজের উপর কালো জাদু করব, আর এরপর তোমার আর আমার বিয়ে হবে? না না না, আমি নিজের এত বড় ক্ষতি করতে পারবো না। তখন রায়হান বলে যে, কোনো ক্ষতি হবে না, শুধু তোমার বিয়ে আটকে থাকবে। তারপর যখন তোমার পরিবার কোনোভাবেই তোমার বিয়ে দিতে পারবে না, তখন আমি তোমার মাকে গিয়ে রাজি করাবো, আর সেই কবিরাজের কাছে তোমাকে নিয়ে গিয়ে কালো জাদু নষ্ট করে ফেলবো। সব সমস্যার সমাধান। রায়হানের কথায় আমি আর না করতে পারিনি, কারণ আমার কোনো উপায় ছিল না। আমি রায়হানকে কোনোভাবে হারাতে চাইনি। সেই দিন রায়হান আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। মধ্যবয়স্ক একজন লোক, পাঞ্জাবি পরা। আমার কথা মনে হয় সে আগেই বলে রেখেছিল। তাই আমরা যাওয়ার পর লোকটি আমাকে মেঝেতে একটা বৃত্তের মাঝে বসায়। রুমটি ছিল একদম অন্ধকার। তারপর সে কিছু মন্ত্রের মতো কি সব পড়ে। পড়া শেষ হওয়ার পর লোকটি আমাকে একটা মিষ্টি খেতে দেয়। মিষ্টি খাওয়ার পরপরই আমি অজ্ঞান হয়ে যাই। কিছু সময় পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখি রায়হান আমার পাশে, আমার মুখে পানি দিচ্ছে। আমাকে বলছে যে, তানিয়া, চলো, তোমাকে বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি দেখলাম আমার হাতের আঙুলে ব্যান্ডেজ। রায়হানকে জিজ্ঞেস করলে সে বলল, তুমি পড়ে গিয়ে দরজার সাথে তোমার হাত লেগে কেটে গিয়েছে, তাই কবিরাজ ব্যান্ডেজ করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে, কাজের জন্য আমরা আসলাম, তার কি হবে? সে বলল, কাজ হয়ে গেছে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। পথে রায়হানকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কবিরাজ কি করেছে আমার সাথে, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম। উত্তরে রায়হান বলে, কবিরাজ শুধু মন্ত্র পড়ে তোমার গায়ে ফু দিয়েছে, আর কিছু করা লাগবে না। আর তুমি মনে হয় ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছো। আমি আর কিছু বলিনি, খারাপ লাগছিল। বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি দেখি আমার হাতের ওড়নার একটা অংশ ছেঁড়া। ভাবলাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় হয়তো
দরজায় লেগে ছিঁড়েছে। তারপর 3 দিন কেটে যায়, সব নর্মাল। 4র্থ দিন ক্লাসে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আর তোরা আমাকে বাসায় নিয়ে এসেছিলি। তারপর থেকে ঘটে যায় আমার সাথে অদ্ভুত সব ঘটনা। এর মধ্যে ভাইয়া একদিন আমাকে রায়হানের সাথে ফোনে কথা বলার সময় শুনেছে। তারপর আমার ফোনও কেড়ে নিয়েছে, তাই গত কয়দিন থেকে ওর সাথে আমি একদম যোগাযোগ করতে পারছি না। এখন তুই বল নিশাত, আমি কি করব? আমি কি নিজের বিপদ নিজে ডেকে আনলাম? এইসব কি কবিরাজের কালো জাদুর কারণে হচ্ছে? বাসায় কাউকে কিছু বলতেও পারছি না। আমি ওকে অনেক বকাঝকা করে বললাম, এখন তুই আমার ফোন থেকে রায়হানকে কল দিয়ে সব বল। ওকে বল কবিরাজের কাছে গিয়ে তোর সাথে সব ঘটে যাওয়া ঘটনা বলতে। তানিয়া আমার ফোন থেকে রায়হানকে কল দেয়, কিন্তু ওর ফোন বন্ধ। রায়হানের মাকে কল দিলে উনি তানিয়াকে অনেক বকেন আর বলেন সেদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন আবার কেন কল দিয়েছে বলে ফোন কেটে দেয়। আমি তানিয়াকে বললাম, কালকে ইউনিভার্সিটি আয়, আমরা সেই কবিরাজের বাড়ি যাব। এরপর আমি আমার হলে চলে যাই। পরদিন আমরা সেই কবিরাজের বাড়ি যাই, গিয়ে দেখি তালা দেয়া। বাড়িওয়ালা বলে যে এই লোকটা 6 মাস থেকে বাড়ি ভাড়া দেয় না, 2 দিন আগে জিনিসপত্র নিয়ে পালিয়েছে, কেউ তার খোঁজ জানে না। এইদিকে রায়হানের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। হতাশ হয়ে তানিয়া বাসায় চলে যায়। খাবার সময় তানিয়ার মা তার ভাই রিফাতকে বলে, রিফাত, তোর চোখ এত লাল কেন? রাতে ঘুম হয় না? আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? উত্তরে রিফাত ভাই বলেন, তেমন কিছু না, তোমাদের ছেড়ে চলে যাব তো, তাই মনটা একটু খারাপ। এখানে বলে রাখি, রিফাত ভাই পড়াশোনার জন্য লন্ডনে চলে যাবেন কিছুদিন পর। সেদিন রাতে সবাই ঘুমানোর পর আবার তানিয়ার রুম থেকে ধস্তাধস্তি আর গোঙানির শব্দ শোনা যায়। সবাই দৌড়ে গিয়ে দেখেন তানিয়া নিজের গলায় নিজেই চাপ দিয়ে রেখেছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে, রক্তে পুরো শরীর ভেজা। দ্রুত তানিয়াকে আটকায় সবাই। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞান হয়ে যাওয়ার পর তানিয়াকে ভর্তি করার কিছুক্ষণ পর রিফাত ভাইও হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনাকেও একটি বেডে নিয়ে যাওয়া হয়। রিফাত ভাইয়ের জ্ঞান ফিরে আসে কিছুক্ষণ পর। ডাক্তার বলেন স্ট্রেসের কারণে এমন হয়েছে, সিরিয়াস কিছু না। এদিকে তানিয়াকে অনেক টেস্ট করানো হয়, কেউ কোনো সমস্যাই ধরতে পারে না। অবশেষে ডাক্তার বলেন মানসিক ডাক্তার দেখাতে। তারপর তারা বাসায় চলে আসেন। তানিয়াকে রাতের ঘটনা জিজ্ঞেস করলে সে বলে, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। শুনতে পাই কেউ আমার নাম ধরে ডাকছে। চোখ খুলতেই দেখি কালো ছায়া আমার মুখের দিকে ঝুঁকে আছে। কি ভয়ঙ্কর তার চেহারা! চোখ দেখে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। তখনই সেই অবয়বটি আমার গলা টিপে ধরে আর বলে, তোকে মরতে হবে, তোকে মরতে হবে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমার মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই, আর জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে। আমাকে বাঁচাও মা, আমি একদম অভিনয় করছি না। সব শুনে তানিয়ার মা কান্নায় ভেঙে পড়েন আর তানিয়ার বাবাকে বলেন, আমার কাছে বিষয়গুলো স্বাভাবিক লাগছে না। তুমি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলো। তানিয়ার বাবা বলেন, কিন্তু কাল তো রিফাতের ফ্লাইট, ওকে বিদায় দিয়ে তারপরে ইমাম সাহেবের সাথে কথা বলি। পরদিন রিফাত ভাই চলে যান লন্ডনের উদ্দেশ্যে। তানিয়ার বাবা ইমাম সাহেবের সাথে কথা বলেন। সব শুনে উনি বলেন সন্ধ্যার পর তানিয়াদের বাসায় যাবেন। যথারীতি উনি আসেন, প্রথমে পুরো বাসা দেখেন, তারপরে তানিয়ার রুমে যান। তানিয়া শুয়েছিল, ইমাম সাহেবকে দেখে উঠে বসে। তারপর উনি তানিয়ার কপালে হাত রাখেন আর মনে মনে কি যেন পড়েন। সাথে সাথে সে কেমন যেন অস্থির হয়ে যায়। এক পর্যায়ে ইমাম সাহেবকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। ইমাম সাহেব ছিটকে গিয়ে পড়েন অনেক দূরে এবং ব্যথা পান। এরপর তানিয়া চিৎকার করে বলেন, তুই আমাকে তাড়াবি? তোর ছেলে, তোর বউয়ের জীবন তোর কাছে প্রিয় নয়? ওদের ভালো চাস তো চলে যা, আমি এই মেয়েকে ছেড়ে যাব না। ইমাম সাহেব এক গ্লাস পানি আনতে বলেন। পানি আনা হলে উনি কিছু দোয়া পড়ে সেই পানিতে ফু দিয়ে তানিয়ার গায়ে ছিটিয়ে দেন। এরপর তানিয়া চিৎকার করতে থাকে এবং একটু পরে অজ্ঞান হয়ে যায়। তানিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে সবাই চলে আসেন। ইমাম সাহেব বলেন, আপনার মেয়েটার উপর একটা খারাপ জিন ভর করেছে। কিভাবে এবং কেন তা আমি বলতে পারছি না। আমি আজ রাতে দেখব বিষয়টা, কাল আবার আসবো বলে তিনি চলে যান। পরদিন মাগরিবের নামাজের পর তানিয়ার বাবা ইমাম সাহেবের খোঁজ নিলে জানতে পারেন উনি নাকি ওই মসজিদে আসেননি। পরে খোঁজ খবর নিয়ে ওনার বাসায় যান। গিয়ে দেখেন ওনার ছেলে বিছানায় শুয়ে আছে আর পাশে তিনি বেশ
চিন্তিত হয়ে বসে আছেন। কি হয়েছে জিজ্ঞেস করলে উনি বলেন, রাতে আমি আমার পালিত জিনের মাধ্যমে জানতে পারি যে জিনটা অনেক শক্তিশালী খারাপ জিন। আপনার মেয়েকে কেউ অনেক বাজেভাবে কালো জাদু করেছে, আর এই জিনকে পাঠিয়েছে আপনার মেয়েকে মেরে ফেলার জন্য। কিন্তু কেই কালো জাদু করেছে আর কি কারণে করেছে আমি জানতে পারিনি। এরপর রাতে ঘুমানোর পর শুনতে পাই আমাদের টিনের চালে কেউ হাঁটছে, অনেক জোরে শব্দ হচ্ছে। তার কিছু সময় পর আমার ছেলের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি ওর পুরো রুম তছনছ করা, আর ছেলের মাথা থেকে রক্ত পড়ছে। আমার ছেলে বলে, হঠাৎ ঘুমের মধ্যে বুঝতে পারি আমার খাট নড়ছে। চোখ খুলে দেখি আমার খাট শূন্যে ভাসছে, তারপর ঠাস করে নিচে পড়ে যায়। আমি বিছানা থেকে নেমে দৌড় দেই তোমাদের কাছে আসার জন্য। তখন মনে হয় কেউ আমাকে অনেক জোরে ধাক্কা দেয়, আর আমি ছিটকে পড়ি। দেয়ালে লেগে মাথায় ব্যথা পাই। সাথে সাথে পুরো রুমে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে থাকে। আমার ছেলে সকাল থেকে অনেক জ্বরে পড়েছে। আমি বুঝতে পারছি সব কে করছে এবং কেন করছে। আমাকে মাফ করবেন, এই জিনের সাথে লড়াই করার শক্তি আমার নেই। হতাশ হয়ে তানিয়ার বাবা বাসায় চলে আসলেন। তানিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। ওর চোখ দেখে মনে হচ্ছে সেগুলো গর্তে ঢুকে গেছে। চেহারা ফ্যাকাশে, দেখলে মনে হয় জীবন্ত লাশ। আমি একদিন ওকে দেখতে গিয়ে ওর এই অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারিনি। তানিয়ার বাবা মাকে বলে দেই এই সব কিছুর জন্য রায়হান দায়ী, আর তানিয়া নিজেও। সব শুনে তানিয়ার মা ওকে জিজ্ঞেস করেন, ও সব সত্যি স্বীকার করে নেয়। ওকে অনেকে বকাঝকা করেন। পরে তানিয়ার বাবা রায়হানের মাকে কল দিয়ে সব বলেন। রায়হানের মা বলেন যে ওনার ছেলে এমন কিছু করেনি, সব কিছু মিথ্যা। তিনি বলেন সেদিনের পর রায়হান আর তানিয়ার সাথে যোগাযোগই করেনি। সে ঢাকায় চলে গেছে, একটা চাকরি করে। তানিয়ার শরীর দিন দিন খারাপ হতে থাকে, কিন্তু সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই একজন আসলেও পরদিন থেকে আর কেউ যোগাযোগ করেন না, শুধু বলেন মাফ করবেন, কিছু করতে পারবো না। অবশেষে তানিয়ার বাবা অনেক খোঁজাখুঁজি করে সুনামগঞ্জের একজন কবিরাজের সন্ধান পান। পরে ওনাকে নিয়ে আসেন। উনি তানিয়াকে দেখেই বলেন, এই মেয়েকে তো একদম শেষ করে ফেলেছে, অনেক দেরি করে ফেলেছেন। শয়তানটা একদম ক্ষতি করে ফেলেছে ওর। তানিয়ার মা কাঁদতে কাঁদতে বলেন, কিছু একটা করেন, আমার মেয়েকে বাঁচান। কবিরাজ বললেন, আমি চেষ্টা করব যতটুকু পারি। কবিরাজ রাতে থাকেন বাসায়। উনি একটা রুমে অনেক সময় যেন কি সব করেন। এরপর এক গ্লাস পানি দিয়ে যেতে বলেন। এই পানি আর এক বালতি পানির সাথে মিশিয়ে সেই পানি দিয়ে তানিয়াকে গোসল করে আসতে বলেন। তানিয়াকে গোসল করে আনিয়ে তারপর উনি আরও এক গ্লাস পানি দিয়ে তানিয়াকে খেতে বলেন। পানি খাওয়ার সাথে সাথে তানিয়ার অস্থিরতা শুরু হয় এবং কবিরাজ একটা তাবিজ আগে থেকেই বানিয়ে রেখেছিলেন। সেটা একটা মোমবাতির আগুনে পুড়িয়ে সেই ধোঁয়া তানিয়ার নাকের কাছে দিতেই তানিয়া চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দে, নাহলে কাউকে ছাড়বো না। আমাদের এখানে পাঠানো হয়েছে ওকে মেরে ফেলার জন্য। এই কাজ করতে না পারলে আমাদের ক্ষতি হবে। কবিরাজ জিজ্ঞেস করেন, তোরা কয়জন? আমাদের দুই বোনকে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে এই মেয়েকে মারার জন্য। আর তোর বোন? তানিয়া হেসে তার বাবার দিকে তাকায়। কি ভেবেছিস ছেলে বিদেশে থাকলে ওর কিছু করতে পারবো না? তানিয়ার বাবা মা হতভম্ব হয়ে যান। কি বলে সব? পরে কবিরাজ অনেক চেষ্টা আর বাক বিতণ্ডা করে তানিয়ার শরীর থেকে খারাপ জিনকে তাড়াতে সক্ষম হন। কিন্তু সে চলে যাওয়ার সময় বলে, আমরা আবার আসব। এক সন্তানকে তো বাঁচালি, এখন অন্য সন্তানের মৃত্যুর জন্য অপেক্ষা কর। এরপর তানিয়া সুস্থ হয়ে যায়। ডাক্তারি চিকিৎসাও করানো হয়। ডাক্তার বলে ওর লিভারে সমস্যা হয়েছে এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়। কবিরাজ একটা তাবিজ ওকে দেন কোমরে বেঁধে রাখার জন্য। তানিয়া এখন সুস্থ আছে। কি ভাবছেন? ঘটনা শেষ? ঘটনার পরের অংশ এবং মেইন টুইস্ট এখনো বাকি। যদি এই ঘটনা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। যদি সিলেক্টেড হয় তাহলে আমি ঘটনার শেষ অংশ পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। নামগুলো এখানে ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি, সেটা তিনি জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আমরা অধীর অপেক্ষায় আছি আপনার ঘটনার দ্বিতীয় অংশ শোনার জন্য। আশা করছি খুব দ্রুতই আপনি দ্বিতীয় অংশ পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আমি মোহাম্মদ আদর চৌধুরী, জেলা দিনাজপুর থানা সদর। আমাদের গ্রামের বাড়ি রানীগঞ্জ। আমি অতীতে ভূত এফএম ও বর্তমানে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আশা করি আপনি ভালো আছেন। সবার মতো আমি বলতে চাই না যে আপনি সবসময় ভালোর দলে, কারণ মানুষ সবসময় ভালোর দলে থাকতে পারে না। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি সবসময় ভালো থাকেন। আজ আমি আপনার মাধ্যমে একটি ঘটনা শেয়ার করব। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। যে কোনো কারণে আমার প্রথম ঘটনাটি সিলেক্টেড হয়নি, তারপরেও ঘটনাটি শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে। রাসেল ভাই, আমি পেশায় একজন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। এই কাজের ব্যস্ততার কারণে আমাকে ময়মনসিংহেই অবস্থান করতে হয়। গত কোরবানির ঈদে ছুটিতে বাসায় যাই। ছুটিতে বাসায় আসতে পেরে বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যায়। আগেই বলেছি, ভূত এফএম ও পরে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। কর্মব্যস্ততার কারণে ভূত.com-এর লাইভ প্রোগ্রামগুলো শুনতে পারি না, পরে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনি। এমনি একটি এপিসোড মিস হয়ে যাওয়ায় ডাউনলোড দিয়ে আমাদের মসজিদের সামনের বেঞ্চে বসে নীরবে শুনছিলাম। হঠাৎ মসজিদের ইমাম সাহেব মাজেদ মৌলভী আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডাক্তার মিয়া, কি শোনেন? আমি হক চকিয়ে বললাম, আরে হুজুর, আপনি কখন এলেন? তিনি মোটা কণ্ঠে আমাকে বললেন, বলো আগে কি শুনছো? আমি বললাম, ভূতের গল্প। তিনি আমাকে সবসময় তুমি বলে সম্বোধন করতেন, কারণ বয়সে তিনি আমার বাবার বয়সী। তাছাড়া আমি ওনার কাছে মক্তবে কোরআন শিখতাম, সেই হিসেবে তিনি আমার শিক্ষক। ওনাকে ভূতের গল্প কথাটি বলার সাথে সাথেই তিনি কেন জানি অট্ট হাসি দিয়ে বললেন, তুমি একজন ডাক্তার হয়ে সব বিশ্বাস করো নাকি? আমি বললাম, ভূতের বিশ্বাস হয়তো বা করি না, কিন্তু মুসলিম হিসেবে জিন তো অবিশ্বাস করতে পারি না হুজুর। তিনি কিছুক্ষণ কি যেন চিন্তা করে বললেন, শোনো মিয়া, কাল দুপুরে জোহরের নামাজের পর আমার সাথে দেখা করবে। তোমাকে আমি পিতা হাকিম মৌলবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। আমি পরের দিন জোহরের নামাজের পরে মসজিদে বসে রইলাম। ইমাম সাহেব নামাজ পড়ে আমার কাছে এসে বসলেন। তিনি বলতে শুরু করলেন সেই ঘটনাটি। ঘটনাটি ঘটে আনুমানিক 1989-90 সালের দিকে। তোমার হয়তো বা মনে আছে আমার পিতা মরহুম হাকিম মৌলভীর কথা। তিনি পেশায় ছিলেন মসজিদের ইমাম। আমাদের গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে কালিকাপুর গ্রামের মসজিদের ইমাম ছিলেন তিনি। চলতি তথা যে রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাফেরা করে, সেই রাস্তা দিয়ে আমাদের বাড়ি থেকে কালিকাপুর জামে মসজিদ যেতে যদিও 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, কিন্তু ফসলি জমির আল দিয়ে গেলে 7-8 মিনিটের রাস্তা। জমির আল হলেও মানুষের যাওয়া আসা এবং সিজনের সময় মাঠের ফসল আনার জন্য প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো ছোট একটা রাস্তা হয়ে গেছে। এই রাস্তার একটাই সমস্যা ছিল, রাস্তাটির কিছু দূর যাওয়ার পরে আলাল মিয়ার বাঁশের আড়াড়, তার মাঝখান দিয়ে যেতে হতো প্রায় 2 মিনিটের মতো। এলাকায় এটি সবচেয়ে বড় বাঁশের বাগান, যা দিনের বেলায় অন্ধকার হয়ে থাকত। বাঁশ বাগানের শুরুতে আছে 2টি শিমুল গাছ। গাছ দুটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে বাঁশবাগানের অতন্দ্র প্রহরী, যারা সব সময় বাঁশবাগানটিকে পাহারা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আলালের বাঁশের বাগান নিয়ে এলাকায় প্রচলিত আছে নানান রকম ভৌতিক কথা। বিশেষ করে রাতের বেলায় কেউ সেই রাস্তা দিয়ে গেলে জোড়া শিমুল গাছ দুটিতে নাকি রাতের বেলায় কাউকে দুদিকে 2টি পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া নানান রকমের শব্দ, আলোর খেলা দেখা যেত। কেউ যদি রাতে ভুলে সেই রাস্তা দিয়ে যেত, তাহলে পরদিন সকালে তার মৃত শরীর পাওয়া যেত শিমুল গাছের ডালে। এমনভাবে মারত যেন কোনো হিংস্র প্রাণী তাকে বিকৃত করে মেরেছে। মাঝে মাঝে শরীরের মাংস খাবলে খাবার হিসেবে খুলে নিয়েছে। এরপর সেই মৃতদেহটিকে শিমুলের ডালে ধনুকের মতো করে ঝুলিয়ে দিত।